আসসালামু আলাইকুম। রিসার্চ বা গবেষণার ক্ষেত্রে ডাটা অ্যানালাইসিস একটা গুরুত্বপূর্ণ পার্ট। তো আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে ডাটা অ্যানালাইসিস কিভাবে করে এবং কোন সফটওয়্যার ব্যবহার করে করা হয় সে সম্পর্কে খুঁটিনাটি সকল বিষয় জানবো। তো ডাটা অ্যানালাইসিস কিসের জন্য করা হয়? বেসিক্যালি রিসার্চের কোয়ালিটি ইমপ্রুভ করতে এবং ডিসিশন মেকিং প্রসেসকে আরো ইফেক্টিভ করতে এবং রিসার্চের যে আউটপুট এটা জানার জন্য মূলত ডাটা অ্যানালাইসিসটা করা হয়। আর ডেটা অ্যানালাইসিস বিভিন্ন টুলসের মাধ্যমে করা যায়, যেমন এক্সেল আছে, তারপরে এসপিএসএস আছে, তারপর অ্যামোস রয়েছে, এরপর স্মার্ট পিএলএস রয়েছে, তারপরে পাইথন আছে ইত্যাদি। তো এগুলোর মধ্যে এক্সেলের মাধ্যমে সহজ এবং প্রাথমিক পর্যায়ের যে ডেটাগুলো আছে এইগুলো অ্যানালাইসিস করা হয়, যেমন ডেটা ফিল্টারিং করা, তারপরে কোডিং করা, পিভট টেবিল অ্যানালাইসিস করা, গ্রাফ এবং চার্টের মাধ্যমে ডেটা প্রেজেন্ট করা ইত্যাদি মূলত এক্সেলের মাধ্যমে করা যায়, বেসিক যে ডেটাগুলো আছে। এরপরে আসতেছে হচ্ছে এসপিএসএস। এসপিএসএসটা হলো স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর সোশ্যাল সায়েন্স রিসার্চ, অর্থাৎ সোশ্যাল সায়েন্স রিসার্চের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত একটা সফটওয়্যার হচ্ছে এসপিএসএস, যার মানেই হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর সোশ্যাল সায়েন্স। এই এসপিএসএস সফটওয়্যার ব্যবহার করে ফ্রিকোয়েন্সি, রিগ্রেশন, অ্যানোভা টেস্ট, তারপর ফ্যাক্টর অ্যানালাইসিস ইত্যাদির মাধ্যমে ডেটা অ্যানালাইসিস করা হয়। এক কথায় একাডেমিক রিসার্চ বা সোশ্যাল সায়েন্স রিসার্চের জন্য বহুল ব্যবহৃত সফটওয়্যার হচ্ছে এসপিএসএস। বেসিক্যালি আমরা যারা বিজনেস ব্যাকগ্রাউন্ড এবং আর্টস ব্যাকগ্রাউন্ড, যেমন সোসিওলজি, তারপর হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, তারপর অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে আর্টস ফ্যাকাল্টির আন্ডারে এবং বিজনেস ফ্যাকাল্টির আন্ডারে যে সকল ডিপার্টমেন্ট রয়েছে তারা মূলত এই সোশ্যাল সায়েন্স রিসার্চগুলোই করে থাকে। আর যারা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তাদের রিসার্চটা হচ্ছে সায়েন্টিফিক্যাল রিসার্চ, সেক্ষেত্রে তাদের রিসার্চটা টোটালি ডিফারেন্ট। তো এই বিজনেস ব্যাকগ্রাউন্ডের রিসার্চের জন্য অর্থাৎ সোশ্যাল সায়েন্স রিসার্চের জন্যই মূলত এসপিএসএস সফটওয়্যারটা সব থেকে জনপ্রিয়, বহুল একটা ব্যবহৃত মাধ্যম। এরপর আসতেছে হচ্ছে অ্যামোস। অ্যামোস হলো এসপিএসএস এর সাথে ইন্টার রিলেটেড, অর্থাৎ এসপিএসএস থেকে যে অ্যানালাইসিসটা আমরা করে থাকি সেটা অ্যামোসের মাধ্যমে আউটপুট আকারে পেয়ে থাকি। বেসিক্যালি অ্যামোস স্ট্রাকচার, ইকুয়েশন মডেলিং এবং কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস, যেটা হচ্ছে সেম এবং কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিসের জন্য ব্যবহৃত হয়, যেমন মডেল ফিট অ্যানালাইসিস, তারপরে মাস্টার ভ্যালিডিটি, এর মধ্যে যেমন সিআর ভ্যালু অর্থাৎ কম্পোজিট রিলায়েবিলিটি, তারপর এভি ভ্যালু অর্থাৎ এভারেজ ভেরিয়েন্স, তারপরে এমএসভি ভ্যালু অর্থাৎ ম্যাক্সিমাম শেয়ার্ড ভেরিয়েন্স, তারপরে ম্যাক্স আর অর্থাৎ ম্যাক্সিমাম রিলায়েবিলিটি ইত্যাদি জানার জন্য ব্যবহার করা হয়। তাছাড়া মডারেশন, তারপরে মিডিয়েশন অ্যানালাইসিস করার জন্য এসপিএসএস অ্যামোস ব্যবহার করা হয়। যেমন এসপিএসএস ডাটা অ্যানালাইসিসের পর অর্থাৎ ডেটা রিলায়েবিলিটি এবং প্যাটার্ন ম্যাট্রিক্সের আউটপুট যখন ভালো আসবে তখন প্যাটার্ন ম্যাট্রিক্স থেকে ডায়াগ্রাম তৈরি করা হয় ইত্যাদি। এই সকল বিষয়গুলো আমরা ধাপে ধাপে জানবো। এরপরে আরেকটা টুলস আছে যেমন পাইথন সফটওয়্যার, যেটা এটা মূলত অ্যাডভান্স অ্যানালাইসিসের জন্য একটা প্রোগ্রামিং ভাষা, যেমন বড় ডেটা সেট, তারপর মেশিন লার্নিং এবং প্রেডিক্টিভ অ্যানালাইসিসের জন্য সব থেকে কার্যকর হচ্ছে এই পাইথন। তো যে টুলই আমরা ব্যবহার করি না কেন, আমাদের ডেটা কালেক্ট করা, তারপরে ডেটা ক্লিনিং করা, এরপরে ডেটা কোডিং করার উপরে ডেটা অ্যানালাইসিসের আউটপুটটা ডিপেন্ড করে। এরপর ডেটা অ্যানালাইসিসের যে আউটপুট সেটা টেবিল, গ্রাফ আকারে রিপোর্টে প্রেজেন্ট করাটাই হচ্ছে মেন বিষয়। তো আমরা এখন ধাপে ধাপে এগিয়ে যাব, একদম বেসিক থেকে খুঁটিনাটি অ্যানালাইসিসের সকল বিষয় জানব, যেমন অ্যানালাইসিস করার জন্য যে যে সফটওয়্যার দরকার সেগুলো কিভাবে কম্পিউটার বা ল্যাপটপে ইনস্টল করতে হবে, ফ্রিতে কিভাবে ব্যবহার করব ইত্যাদি বিষয়গুলো আমরা এখন অ্যানালাইসিসের সকল বিষয় আমরা এখন জানব, যা আমি যতটুকু জানি সেগুলোই আপনাদেরকে জানাবো। তো আমরা শুরু করি। তো অ্যানালাইসিসের জন্য আমরা যে বিষয়গুলো জানবো সেগুলোর মধ্যে আমি একটা স্ক্রিপ্ট তৈরি করছি। এর মধ্যে যে সিরিয়ালি আমি এখানে উল্লেখ করছি, যেমন এসপিএসএস যে সফটওয়্যার আছে এটা ইনস্টল করা, তারপরে প্রোডাক্ট কি প্রবলেম সলিউশন করা, তারপরে অ্যামোস ইনস্টল এবং প্রোডাক্ট কি প্রবলেম সলিউশন করা, তারপরে অ্যামোস প্লাগইন, তারপরে প্লাগইনের প্রবলেম যেটা আছে সেটা সলিউশন করা, তারপরে ডাউনলোড করতে হবে কিভাবে, গুগল ফর্ম থেকে কিভাবে এক্সেল ডেটা ডাউনলোড করব, তারপরে এক্সেল যে ফরম্যাট আছে সেখানে কিভাবে ডাটা কনভার্ট করব বা কোডিং করব কোয়ালিটেটিভ ডেটা থেকে নিউমেরিক্যাল ডেটা। এরপরে এসপিএসএস এ কিভাবে ডেটা অ্যানালাইসিস করতে হবে সেগুলো আমরা জানবো, যেমন এসপিএসএস ইন্টারফেস পরিস্থিতি, তারপরে এসপিএসএস ভেরিয়েবল ট্রান্সফরমেশন, তারপরে হচ্ছে রিলায়েবিলিটি টেস্ট, ফ্যাক্টর অ্যানালাইসিস বা প্যাটার্ন ম্যাট্রিক্স যেটা করব কিভাবে, এরপরে ফ্রিকোয়েন্সি টেস্ট, এছাড়া অন্যান্য যত টেস্ট আছে যেগুলো লাগবে সেগুলো করব। এরপরে ইন্টারাকশন করব কিভাবে মডারেশন অ্যানালাইসিস করার জন্য সেগুলো থাকবে। এরপর হচ্ছে
তারপরে এসপিএসএস এর কাজ শেষ হলে আমরা এমওসে কিভাবে প্যাটার্ন ম্যাট্রিক্স বিল্ডার ব্যবহার করে ডায়াগ্রাম ক্রিয়েট করব, এরপরে এমওস ইন্টারফেস পরিস্থিতি সেটাও জানবো। এরপরে এমওস এর মাধ্যমে স্ট্রাকচার ইকুয়েশন মডেলিং, তারপরে কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিসের মধ্যে যেমন মডেল ফিট অ্যানালাইসিস, মাস্টার ভ্যালিডিটি অ্যানালাইসিস, এগুলো জানবো। তারপরে মডারেশন অ্যানালাইসিস কিভাবে করব, ডায়াগ্রাম ক্রিয়েশন কিভাবে করব, এস্টিমেট ভ্যালু, তারপরে রিগ্রেশনের ওয়েট, তারপরে মডারেটিং ইফেক্ট চেক করব কিভাবে, এরপরে মিডিয়েটিং অ্যানালাইসিস কিভাবে করব, তারপরে যেমন রিগ্রেশন ওয়েট, তারপরে ডাইরেক্ট ইফেক্ট, ইনডাইরেক্ট ইফেক্ট, মিডিয়েটিং এর টোটাল ইফেক্ট, তারপরে বায়াসের যে ইফেক্ট আছে ওটা কিভাবে করব, সবকিছুই এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো। অর্থাৎ ডেটা অ্যানালাইসিস করার জন্য যা যা লাগবে, যা যা জানা দরকার, আমি যতটুকু শিখছি সেই পর্যন্ত আপনাদের শেখানোর চেষ্টা করব। তো আমরা শুরু করি। তো আমরা প্রথমে এসপিএসএস ইনস্টল কিভাবে করব সেটা আমরা এখন দেখি। তারপরে এমওস কিভাবে ইনস্টল করব এবং এটা কিভাবে দীর্ঘদিন যাবত ব্যবহার করতে পারি ফ্রিতে সেটাও দেখাবো। তারপরে প্লাগইনটা কিভাবে করতে হয় সেটাও দেখাবো। তো আমরা প্রথমে এসপিএসএসটা ইনস্টল করি। আমার এসপিএসএস এবং এমওস দুটাই ইনস্টল করা আছে, সুতরাং আমি এই দুটো এখন আনইনস্টল করে দেন আবার ইনস্টল করে দেখাই। তো IBM SPSS 24 এটা 25 এটা আমরা আনইনস্টল করে ফেলছি। এখন IBM SPSS AMOS 24 এটা আনইনস্টল করি। অর্থাৎ এটা আনইনস্টল করতেছি এই কারণেই আপনাদের শেখার জন্য যে কিভাবে এই এমওস এবং এসপিএসএস দুইটা ইনস্টল করতে হয়, এটা শেখানোর জন্যই আর কি আনইনস্টল করে দিলাম। তো আমরা এখন এসপিএসএসটা প্রথমে ইনস্টল করব। এর জন্য আমরা এসপিএসএস সফটওয়্যারে চলে যাই। এই সফটওয়্যার, এই যে IBM SPSS স্ট্যাটিস্টিক্স এর সফটওয়্যার আছে, এখানে জিপ ফাইল আছে, এটা আমরা এক্সট্রাক্ট করে নিব এখন। তো এখানে আমার অলরেডি এক্সট্রাক্ট করা আছে। তো এরপরেও আপনাদের শেখার জন্য আমি এক্সট্রাক্টটা কীভাবে করতে হয় দেখাই দিচ্ছি। এই যে এখানে যায় এক্সট্রাক্ট, এখানে যে একটা ক্লিক করলে মাউসে রাইট ক্লিক করলে এই এক্সট্রাক্ট অল আসবে। তারপরে এখানে এক্সট্রাক্ট অলে ক্লিক করলে পরে অটোমেটিক এক্সট্রাক্ট হয়ে যাবে। তো আমার যেহেতু এক্সট্রাক্ট করা আছে, এই অলরেডি আছে, তো সুতরাং এই জন্যই এখানে আসতেছে না। তো আমি এটা ডিলিট করে দিই দরকার হয়। তারপরে এখন আমি এখানে মাউসে রাইট ক্লিক করলে পরে এক্সট্রাক্ট অলে ক্লিক করলে এক্সট্রাক্ট হয়ে যাবে। তো আমাদের কিন্তু এই IBM SPSS 24 এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন আমরা এর ভিতরে যাই। তো ভিতরে গেলে পর আমরা এই বড় একটা অ্যাপ্লিকেশন যেটা দেখবো, যে টাইপে এখানে ক্লিক করলে যেটা অ্যাপ্লিকেশন লেখা থাকবে এটা মূলত সফটওয়্যার। মাউসে ডাবল ক্লিক করলেও হবে অথবা মাউসে রাইট ক্লিক করে দেন এই রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশনে ক্লিক করলে পারে ইনস্টলের প্রসেসে যাবে। এই যে প্রিপেয়ারিং টু ইনস্টল হচ্ছে, তারপরে আমরা নেক্সটে ক্লিক করব। এরপরে এখানে আসবে যে ইম্পর্টেন্ট রিড কেয়ারফুলি, এগুলো দরকার নেই পড়ার। এখানে জাস্ট আই অ্যাকসেপ্ট দ্য টার্মস ইন দ্য লাইসেন্স এগ্রিমেন্ট, এখানে ক্লিক করে দেন নেক্সট ক্লিক করব। এরপরে এখানে ইনস্টল IBM SPSS স্ট্যাটিস্টিক্স এসেনশিয়াল ফর পাইথন, এখানে ইয়েস থাকবে, আমরা নো করে দিব। নোতে ক্লিক করে দেন নেক্সটে ক্লিক করব। এরপরে লোকেশন দেখাবে, তো আমরা লোকেশন চেঞ্জ করার দরকার নেই, এখানে আমরা যেরকম আসে সেরকমই থাকবে। দেন আমরা নেক্সট করতে থাকবো। এরপরে ইনস্টল আসবে, ইনস্টলের ক্লিক করব। ইনস্টল হচ্ছে, একটু ওয়েট করতে হবে আমাদের। তো আমাদের ইনস্টল হয়ে গেছে, এখানে আমরা ফিনিশডে ক্লিক করব। এরপরে বলছে যে প্রোডাক্ট অথরাইজেশন, এখানে আমাদের এই প্রোডাক্ট কি দিতে বলছে। এখানে আমরা নেক্সটে ক্লিক করলে পারি যে এখানে বলবে যে ইন্টার কোড। তো আমরা এখানে কেটে দিব পুরোটাই, আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ক্যান্সেল করে দিব, দেন আমরা প্রোডাক্টটা দিয়ে দিব। তো ইয়েসে ক্লিক করব, দেন আমাদের এসপিএসএসটা ইনস্টল হয়ে যাবে। তো এসপিএসএস সফটওয়্যারটা মূলত একটু হেভি একটা সফটওয়্যার, তো এটা ওপেন হতে সময় লাগে। তো এই যে আমরা ওপেন করলাম, এখানে দেখা যাচ্ছে যে অলরেডি পারচেসড IBM SPSS স্ট্যাটিস্টিক্স, এখানে লাইসেন্স প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্ট কি না দিলে পারে আমাদের এটা কাজ করবে না। তো আমরা এটা প্রোডাক্ট কি কিভাবে দিব, এটা আমরা ক্লোজ করে দিই, এই আউটপুট ক্লোজ করে দিয়ে দেন আমরা এটা কেটে দিব। এটা কেটে দেওয়ার পরে আমরা প্রোডাক্ট কি এর যে ঝামেলাটা আছে, প্রবলেমটা আছে, এটা আমরা সলিউশন করব। তো এর জন্য আমরা পিসিতে চলে যাই এবং সফটওয়্যার যেখানে আছে সেখানে যাব। তো সফটওয়্যার যেখানে আছে সেখানে যাই, এই যে আমরা সফটওয়্যার এটা এক্সট্রাক্ট করছিলাম, এখানে ডাবল ক্লিক করে
দেন এখানে এই যে ক্র্যাক যে লেখাটা আছে এই ক্র্যাকে ক্লিক করলে পারে আমাদের দুইটা অপশন আসবে, যে ISR/VRC এই যে ফাইলটা আছে এইটা হচ্ছে এই দুইটাই, যে ইনস্ট্রাকশন এবং ISR/VC ফাইল এই দুইটাই জাস্ট কপি করব আমরা। এই যে কপি করে দেন হচ্ছে আমরা লোকেশনে যাব। লোকেশন কোথায়? এই লোকাল ডিস্ক ড্রাইভে যাব। তো এটা হচ্ছে আমরা লোকাল ডিস্ক ড্রাইভে চলে যাই। এই যে লোকাল ডিস্কে যাব সি ড্রাইভে। এখানে সি ড্রাইভে যাওয়ার পরে আমরা প্রোগ্রাম ফাইলসে যাব। তো প্রোগ্রাম ফাইলসে যাওয়ার পরে IBM এ ক্লিক করব, দেন SPSS স্ট্যাটিস্টিক্স 25 এই জায়গায় এসে আমরা এটা পেস্ট করে দিব। এই যে পেস্ট, অথবা কম্পিউটারের কন্ট্রোল এবং ভিতে ক্লিক করলে পেস্ট হয়ে যাবে। তারপরে রিপ্লেস দ্য ফাইলস ইন দ্য ডেস্টিনেশন এখানে একটা ক্লিক করলে তারপরে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পরে এটা আমরা কেটে দিব। কেটে দেওয়ার পরে আমরা এখন নতুন করে আবার SPSS সফটওয়্যারটা আমরা ওপেন করব। SPSS সফটওয়্যারটা আমরা ওপেন করব। তো এবার ওপেন করার পরে আশা করি এই প্রোডাক্টটি আর চাইবে না। তো আমরা এখানে এই IBM SPSSটা এই যে এটা ডাবল ক্লিক করলে পারে, যেহেতু এটা অনেক হেভি সফটওয়্যার এটা ওপেন হতে একটু টাইম লাগে। তো এবার আশা করি ওপেন হয়ে যাবে এবং কোনো প্রোডাক্টই চাইবে না। হ্যাঁ, তো এখন কিন্তু ওপেন হয়ে গেছে এবং এই যে বলছে ইউ হ্যাভ 4000 ডেজ লেফট ইন ইউর ট্রায়াল, অর্থাৎ একটা ট্রায়াল ভার্সন দিছে, আমরা হচ্ছে 4000 দিন এটা ব্যবহার করতে পারবো। তো আমরা এখানে ক্রস করি, এখন দেখা যাচ্ছে কিন্তু আমরা ডেটা এই যে SPSS ফাইলটা এখন ইউজ করতে পারবো। তো আমরা এখানে ফাইলে যে যদি আমরা ওপেন করি একটা ডেটা ফাইল, তাহলে আমরা ডেটা ফাইল ওপেন করলে পারে বুঝতে পারবো, যেমন যে এখানে আমার ডেটা আছে, এখানে ওপেন করলে পারে এই যে অলরেডি ডেটা দেখাচ্ছে, এই যে আমার ডেটা। তো আমি এটা কেটে দিই SPSS। এরপর হচ্ছে আমাদের লাগবে হচ্ছে অ্যামোস। আমাদের দুইটা সফটওয়্যার ব্যবহার করতে হবে, একটা হচ্ছে SPSS আর একটা হচ্ছে এখানে অ্যামোস। তো আমরা এরপরে অ্যামোসটা কিভাবে ইনস্টল করবে সেটাও দেখে নিই। তো আমরা এখানে চলে যাই, সফটওয়্যারে যাই। সফটওয়্যারে যাওয়ার পরে এই যে অ্যামোস 24 এখানে আমরা ডাবল ক্লিক করি, তারপরে আবার ডাবল ক্লিক করি। এরপরে এখানে যে সফটওয়্যারটা আছে, যেমন এই যে এটা IBM অ্যামোস 24 32 বিট। তো এই অ্যাপ্লিকেশানে এখানে ডাবল ক্লিক করতে হবে, অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করলে পারে ঠিক আগের মতো আমাদের ইনস্টল প্রসেসটা করতে হবে। তো আমরা এবারও নেক্সটে ক্লিক করব, দেন হচ্ছে এই আই অ্যাকসেপ্ট দ্য টার্মস ইন দ্য লাইসেন্স এগ্রিমেন্ট এটা দিয়ে দেন হচ্ছে নেক্সটে ক্লিক করব। তারপরে নেক্সটে ক্লিক করব, এরপর ইনস্টলে ক্লিক করলে আমাদের অ্যামোস 24টাও ইনস্টল হয়ে যাবে। আমাদের অ্যামোস 24টাও ইনস্টল হয়ে গেছে, কিন্তু এখানে আমরা ফিনিশে ক্লিক করলে দেখা যাবে IBM অ্যামোস SPSS অ্যামোসটা ওপেন হবে। এই যে ওপেন হয়ে গেছে, কিন্তু এখানে বলছে যে টেম্পোরারি পিরিয়ড ফর রানিং অ্যামোস উইদাউট এ লাইসেন্স হ্যাজ এক্সপায়ার্ড। তো আমাদের এখানেও লাইসেন্সের একটা ব্যাপার আছে, যেমন কিটা অর্থাৎ প্রোডাক্ট কি এখানেও দিতে হবে। তো এটা কিভাবে আমরা করব? তো প্রোডাক্ট কি না দিলে পারে অ্যামোসও ওপেন হবে না। এর জন্য আমরা পিসিতে যাব, দেন হচ্ছে এই এখানে চলে যাব, দেন সফটওয়্যারে যায় এই অ্যামোসে ডাবল ক্লিক করে দেন এখানে যে এই যে ISR/VC ফাইলটা আছে, তারপরে যে এই দুইটা অর্থাৎ এই দুইটা আবার কপি করে দেন হচ্ছে আমরা লোকাল ডিস্ক ড্রাইভে যাব, সি ড্রাইভে যাব। তো যে লোকাল ডিস্ক ড্রাইভ সি ড্রাইভে যাওয়ার পরে এখানে আমরা এই প্রোগ্রাম ফাইলস ইনটু 8x এখানে ক্লিক করব। আগেরটা হচ্ছে SPSS প্রোগ্রাম ফাইলসে এর লোকেশন আছে, কিন্তু এইটা আছে হচ্ছে ইন প্রোগ্রাম ফাইলস ইনটু 8x। এখানে আমরা যাই, দেন IBM এ ক্লিক করব, দেন SPSS যাব, তারপরে অ্যামোসে যাব, অ্যামোস 24-এ যাব। এইবার এখানে এসে আমরা Ctrl+V দিয়ে এখানে পেস্ট করে দিব, অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করে দেন পেস্টের অপশনে ক্লিক করলে ওই যে পেস্ট হয়ে যাবে। এরপরে রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশন এখানে ক্লিক করলে দেন এরকম আসবে, আমরা কন্টিনিউতে ক্লিক করব। তারপরে এখানে এই যে পেস্ট করার পরে দেন এখান থেকে আমরা কেটে দিব, দেন একটা রিফ্রেশ দিলে পারে, দেওয়ার পরে আমাদের হচ্ছে IBM এই যে অ্যামোস গ্রাফিক্স এখানে ডাবল ক্লিক করলে পারে আমাদের অ্যামোসটাও ওপেন হয়ে যাবে। এই যে আমাদের IBM অ্যামোসটা ওপেন হয়ে গেছে, এখন আমরা কিন্তু কাজ করতে পারবো অ্যামোস দিয়ে। তো অ্যামোসে
প্লাগইনের প্রবলেমটা আমাদের করতে হবে, কারণ আমি বলছিলাম যে আমাদের কিন্তু দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে SPSS ইনস্টল করতে হবে কিভাবে, এবং প্রোডাক্ট কির যে প্রবলেমটা এটা আমরা সলিউশন করব, এবং অ্যামোস ইনস্টল প্রসেস এবং প্রোডাক্ট কির যে প্রবলেম আছে সেটা সলিউশন করব। আমাদের এই দুইটা কিন্তু সলিউশন হয়ে গেছে। এরপরে বলছিলাম যে অ্যামোস প্লাগইন প্রবলেমসটা আমরা সলিউশন করব। তো অ্যামোসের প্লাগইন প্রবলেমসটা কিভাবে সলিউশন করে এটা আমরা দেখে নিই। তো এই যে প্লাগইন, এখানে আমার অলরেডি প্লাগইন করা আছে, কারণ আমি আগের বার ইনস্টল করছিলাম, এই জন্য এখানে প্লাগইন আছে। তো এখানে দিস পিসিতে যাব, প্লাগইন কিভাবে করতে আমি দেখাই দিই। তারপরে সফটওয়্যারে যাব, যেখানে হচ্ছে আমরা যেখান থেকে সফটওয়্যার ইনস্টল করছিলাম তারপরে যে অ্যামোস প্লাগইন অ্যামোস 24, এখানে ক্লিক করলে এখানে যে বিষয়গুলো আছে যেমন মডেল ফিট, তারপর হচ্ছে এই যে মাস্টার ভ্যালিডিটি, তারপরে প্যাটার্ন ম্যাট্রিক্স বিল্ডার, এইগুলো আমার মাস্ট বি লাগবে, কারণ প্যাটার্ন ম্যাট্রিক্স থেকে যে ডেটাটা আসবে, অর্থাৎ SPSS থেকে যে ডেটাটা আমরা অ্যানালাইসিস করব প্যাটার্ন ম্যাট্রিক্সটা, সেটা কপি করে প্যাটার্ন ম্যাট্রিক্স বিল্ডারের মাধ্যমে আমাদের ডায়াগ্রাম ক্রিয়েট করতে হয়। এর জন্য এগুলো আমাদের এই প্যাটার্ন ম্যাট্রিক্স বিল্ডারটা লাগবে। দেন হচ্ছে আমাদের মডেল ফিট অ্যানালাইসিস, তারপরে মাস্টার ভ্যালিডিটি জানার জন্য এগুলো দরকার পড়বে। তো এগুলো এখানে সবগুলো আমরা কপি করে, দেন এই যে আমরা এখান থেকে কপি করে অল সিলেক্ট করে দেন আমরা কপি করব। কপি করার পরে আমরা দিস পিসিতে যাব, দেন হচ্ছে লোকাল ডিস্ক ড্রাইভে যাব, এরপরে লোকাল ডিস্ক ড্রাইভে যাব, দেন হচ্ছে ইউজারে যাব, প্রোগ্রাম ফাইলসে কিন্তু না, ইউজারে যাওয়ার পরে এই আমার যে পিসি আসাদুল মুসল্লি, এখানে ডাবল ক্লিক করলে এখানে হচ্ছে অ্যাপ ডেটা আছে। তো এই যে অ্যাপ ডেটা যাদের দেখাচ্ছে, হিডেন ফাইলগুলো দেখা যাবে, এরকম সিস্টেম আছে। তো যাদের হচ্ছে উইন্ডোজ 11 আছে, ল্যাপটপে উইন্ডোজ 11 ইনস্টল করা আছে, তাদের এই সিস্টেমটা হচ্ছে একটু ডিফারেন্ট। তো উইন্ডোজ 10-এ হচ্ছে উপরে যে ইন্টারফেস থাকবে, এখানে ভিউতে ক্লিক করে দেন হচ্ছে এই যে শোতে ক্লিক করলে পারে, দেন হিডেন ফাইলগুলো দেখা যাবে। তো যদি আমরা হিডেন ফাইলে ক্লিক করি, দেখা যাচ্ছে যে অ্যাপ ডাটাটা দেখা যাবে না। আর যদি আমরা ভিউতে ক্লিক করে হিডেন ফাইলটা হচ্ছে টিক চিহ্ন দিয়ে রাখি, তাহলে কিন্তু এই অ্যাপ ডেটাটা দেখা যাবে। এই যে, তো আমরা এবার অ্যাপ ডেটায় ক্লিক করব, দেন হচ্ছে লোকালে ক্লিক করব, এরপর হচ্ছে অ্যামোস ডেভেলপমেন্টে ক্লিক করব, দেন হচ্ছে অ্যামোসে যাব, অ্যামোস 24, এরপরে এই প্লাগইনে ক্লিক করে এখানে আমরা হচ্ছে পেস্ট করে দিব। কিন্তু আমাদের অলরেডি পেস্ট আছে বিধায় যে অ্যামোস গ্রাফিক্সে ওখানে কিন্তু অলরেডি প্লাগইন ছিল, তারপর আমরা রিপ্লেস করে দিই। রিপ্লেস করার পরে এই যে অলরেডি আছে। তো এবার আমরা কেটে দিব। তো আমাদের প্লাগইন প্রবলেমটাও সলিউশন হয়ে গেল। এবার আমরা হচ্ছে মেইন কাজে যাব। আমাদের হচ্ছে সফটওয়্যার ইনস্টলেশন প্রবলেমগুলো সলভ হয়ে গেল, অর্থাৎ SPSS কিভাবে ইনস্টল করতে হয়, তারপরে প্রোডাক্ট কি প্রবলেম সলিউশন করতে হয় এটা আমরা জানলাম, তারপরে অ্যামোস কিভাবে ইনস্টল করতে হয়, প্রোডাক্ট কি প্রবলেম সলিউশন করতে হয় কিভাবে সেটা জানলাম, তারপরে অ্যামোস প্লাগইনস প্রবলেমটা আমরা জানলাম। তো আমাদের এই 1 থেকে 3 পর্যন্ত বিষয়গুলো আমাদের জানা হয়ে গেল। তো এগুলো আমাদের জানা হয়ে গেছে। এবার আমরা করব কি, যে ডাউনলোড এক্সেল ডেটা ফ্রম গুগল ফর্ম, অর্থাৎ কিভাবে গুগল ফর্ম থেকে যে আমরা ডাটাটা কালেক্ট করছি সেই ডেটাটা কিভাবে আমরা ডাউনলোড করব এক্সেল ফাইলে, এবং সেটা এক্সেলে কিভাবে কনভার্ট করব বা কোডিং করব সেটা এবার আমরা জানবো। তো আমরা এরপরে শুরু করি। তো এবার আমরা ডাটা কিভাবে হচ্ছে ডাউনলোড করে, মানে আমরা গুগল ফর্ম থেকে ডাটা কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আমরা দেখি। তো আমি হচ্ছে আমার ড্রাইভে চলে যাব। তো এটা আমরা এই যে আমার গুগল ফর্ম, এখান থেকে আমরা ডেটা কালেক্ট করছিলাম। তো এখন আমার এখানে রেসপন্স আছে 337টা। এটা হচ্ছে আমি কি করব, যে ভিউ ইন শিটে ক্লিক করব। তো ভিউ ইন শিটে ক্লিক করার পরে এরকম আমার ডেটাটা দেখাবে। দেন হচ্ছে আমরা এই ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে ডাউনলোড, এই ফাইলে ক্লিক করার পরে ডাউনলোডে ক্লিক করলে এই যে মাইক্রোসফট এক্সএলএক্স ফাইলে দেখাবে। এখান থেকে আমরা যে কোনো ফরম্যাট ডাউনলোড করতে পারি, কিন্তু আমাদের প্রয়োজন যেহেতু এক্সেলে কাজ করতে হবে ডাটা কোডিং করার জন্য, তো আমরা মাইক্রোসফট এক্সেল ফাইলটাই ডাউনলোড করব। এখানে ক্লিক করলে ওটা ডাউনলোড হয়ে যাবে। এই যে এক্সেল ফাইলটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো আমাদের ডেটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন আমাদের এক্সেল ফাইল ওপেন হয়ে গেছে। এখানে আসার পরে আমরা এই এনেবল এডিটিংয়ে ক্লিক করব। দেন হচ্ছে আমাদের ডাটা কোডিং শুরু করে দিব। তো ডাটা কোডিং করার জন্য আমাদের যে বিষয়টা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই টাইম স্ট্যাম্প, এটা আমাদের ডিলিট করে দিতে হবে। তো এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে আমাদের হচ্ছে এই ক্লিয়ার কন্টেন্ট বা ক্লিয়ার ফরম্যাটটা ক্লিয়ার কন্টেন্ট দিলে পরেই ক্লিয়ার হয়ে যাবে।
বা ডিলেটে ক্লিক করলে পরে ডিলেট হয়ে যাবে। দেন হচ্ছে আমাদের এই যে ডাটা আছে, এখানে প্রায় 307টা ডাটা আছে, এই ডাটাকে আমাদের কনভার্ট করতে হবে। তো কনভার্ট করব আমরা কিভাবে, সেটা আমরা এখন দেখব। তো এর জন্য আমাদের কতগুলো সিস্টেম ফলো করতে হবে, কিভাবে ডেটা কোডিং করতে হয়। তো ডেটা কোডিং করার জন্য আমাদের প্রথমে আমরা ভেরিয়েবলগুলোর ডেটা কোডিং করব। যেমন আমার যে লার্নিং একটা ভেরিয়েবল ছিল, লার্নিং এক্সপিরিয়েন্স। তো এই লার্নিং এক্সপিরিয়েন্সের উপরে 4টা আবার মেজারমেন্ট আইটেম ছিল। তো এই প্রত্যেকটা আইটেমের ডেটাগুলোকে আমরা কি করব, কনভার্ট করব। তো আমাদের কনভার্ট, যেহেতু এটা হচ্ছে এই ডেটাটা কালেক্ট করছিলাম হচ্ছে 5 পয়েন্ট লাইকার্ট স্কেলে, তো আমাদের কোডিং করতে হবে ওই 5 পয়েন্ট লাইকার্ট স্কেল অনুযায়ী। তো এর জন্য আমাদের যে বিষয়গুলো ফলো করতে হবে, যেমন এখানে আমি যা লিখছিলাম, যখন ডাটা কালেক্ট করছিলাম তখন আমার তো কোয়েশনে ছিল যে এই বিষয়গুলো ছিল, এটা অনুযায়ী আমাদের ডেটা কোডিং করতে হবে। যেমন স্ট্রংলি ডিসএগ্রি, তারপরে স্ট্রংলি ডিসএগ্রি, তারপরে ডিসএগ্রি, নিউট্রাল, অ্যাগ্রি এবং স্ট্রংলি অ্যাগ্রি, এই অনুযায়ী যে নাম দিছিলাম এই নাম অনুযায়ী কিন্তু আমাদের ডেটাটা কি করতে হবে, কোডিং করতে হবে। তো আমরা ওয়ার্ড ফাইলে নিয়ে বসাই, কপি করে এখান থেকে আমরা কপি করে দেন হচ্ছে আমরা এটা ওয়ার্ড ফাইলে নিয়ে যে বসানোর পরে এই অনুযায়ী আমাদের ডেটাটা কোডিং করতে হবে। তো আমরা এখানে পেস্ট করি। এরপরে এই কোডিং করার ক্ষেত্রে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথমে স্ট্রংলি ডিসএগ্রি দিয়ে শুরু করতে হবে, তারপরে হচ্ছে ডিসএগ্রি, তারপরে নিউট্রাল, তারপরে স্ট্রংলি অ্যাগ্রি, তারপরে আমাদের অ্যাগ্রি করতে হবে। না হলে পরে ডেটায় কোডিংটা ঠিকমতো আসবে না, সিকোয়েন্স মেনে করতে হবে। তা আমরা কেন করতে হবে এটা আমরা বুঝাই বলি। সাপোজ একটা উদাহরণ যদি আমি দিই, যদি আমরা এই পুরো ভেরিয়েবলগুলো কোডিং করি সেক্ষেত্রে আমাদের এই অ্যাগ্রিতে ক্লিক করতে হবে একটা, দেন হচ্ছে এক্সেলের ডেটার একদম লাস্টে যাইতে হবে, লাস্টের ডাটা ফাইলে যাইতে হবে। এই ডাটা স্ট্রংলি ডিসএগ্রি, এই হচ্ছে টোটাল ডেটা, এই 307টা ডাটার প্রথম থেকে শেষ এখানে যায়। দেন আগে আমরা ওখানে একটা ক্লিক করছিলাম, এখন শিফটে ধরে এখানে আবার এক্সেলে স্ট্রংলি ডিসএগ্রির ওই সেলে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের পুরো ডেটাটা সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট হয়ে যাওয়ার পরে এই দেখা যাচ্ছে আমাদের সবগুলো ডেটা কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেছে। তো এখানে আমাদের সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা যেহেতু আমাদের শুধুমাত্র এই ভেরিয়েবলের মেজারমেন্টগুলো কোডিং করব প্রথমে, তো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এই ডেটাগুলো কোডিং করতে হবে। তো এর জন্য আমরা প্রথমে হচ্ছে স্ট্রংলি ডিসএগ্রি দিয়ে শুরু করব, স্ট্রংলি ডিসএগ্রি দিয়ে শুরু করব, তারপরে ডিসএগ্রি, তারপরে নিউট্রাল, তারপরে স্ট্রংলি অ্যাগ্রি, তারপরে অ্যাগ্রি। এই সিকোয়েন্স মেনে কিন্তু আমাদের কোডিং করতে হবে, না হলে কিন্তু ডেটা কোডিং ঠিকমতো আসবে না। কেন আসবে না এটা আমি পরে বলবো। তো আমরা সিলেক্ট করার পরে কন্ট্রোল এফে ক্লিক করব, এফে ক্লিক করার পরে রিপ্লেসে ক্লিক করব। দেন হচ্ছে আমরা এখানে যেহেতু আমি বলছিলাম প্রথমে স্ট্রংলি ডিসএগ্রি দিয়ে শুরু করব, এই যে এখানে আছে, তো স্ট্রংলি ডিসএগ্রি এখান থেকে আমি কপি করে নিব। কপি করে নেওয়ার পরে এই এক্সেলে যায়, দেন এই ফাইন্ড হোয়াট এই বক্সে আমি পেস্ট করে দিব। দেন হচ্ছে তো আমরা এখানে স্ট্রংলি ডিসএগ্রিটা পেস্ট করে দিয়ে রিপ্লেস উইথে এখানে ক্লিক করব 1, কারণ আমি বলছিলাম যে এই যে স্ট্রংলি ডিসএগ্রিটা হচ্ছে 1, তারপরে ডিসএগ্রিটা হচ্ছে 2, তারপরে নিউট্রালটা হচ্ছে কিন্তু 3, অর্থাৎ আমাদের এখানে কোয়ালিটেটিভ যে ডেটাটা আছে বা অ্যালফাবেটিক যে ডেটাটা আছে এটাকে আমরা নিউমেরিক্যাল ডেটায় কনভার্ট করব। অর্থাৎ স্ট্রংলি ডিসএগ্রিকে আমরা 1 দ্বারা প্রকাশ করব, ডিসএগ্রিকে আমরা 2 দ্বারা প্রকাশ করব, নিউট্রালকে 3 দ্বারা এবং অ্যাগ্রিকে 4 দ্বারা, স্ট্রংলি অ্যাগ্রিকে 5 দ্বারা প্রকাশ করব। এরপরে আমরা ফাইন্ড রিপ্লেস অলে ক্লিক করলে পারে এই যে অলরেডি অল ডান, উই মেড 124 রিপ্লেসমেন্ট, অর্থাৎ 124 ডেটা 1 রিপ্লেস হয়েছে, মানে 1 নম্বর নিউমেরিক্যাল ডাটাই রিপ্লেস হয়েছে। তো ওকে ক্লিক করলে আমাদের কিন্তু রিপ্লেস হয়ে যাবে। এই যেখানে স্ট্রংলি ডিসএগ্রি ছিল সেখানে কিন্তু 1 হয়ে গেছে। আমরা একটা দেখলে পরে বুঝতে পারবো, এটা হচ্ছে ডাটা কোডিং সিস্টেম। এই যে এখানে ডিসএগ্রি ছিল, এখানে কিন্তু 1 হয়ে গেছে। তো এরপরে ঠিক তেমনভাবেই স্ট্রংলি ডিসএগ্রির জায়গায় আমরা কি বসাবো,
ডিসএগ্রি। তো এখানে আমরা ডিসএগ্রিটা এখান থেকে কপি করে নিই। সব থেকে ভালো হয় যদি ডেটার মধ্যে থেকেই কপি করা যায়। তো আমরা এখানে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর ঠিক সেমভাবেই কন্ট্রোল এতে ক্লিক করে অল সিলেক্ট করে দেন হচ্ছে আমরা কন্ট্রোল এফে ক্লিক করব, দেন হচ্ছে রিপ্লেস করব। এই ডি স্ট্রংলি ডিসএগ্রির জায়গায় ডিসএগ্রি কপি করে পেস্ট করব, দেন হচ্ছে টু লিখব। টুতে মানে আমরা এই ডিসএগ্রিকে টু দ্বারা প্রকাশ করব। তারপরে রিপ্লেস অলে ক্লিক করলে পারে এই যে 588টে ডেটা রিপ্লেসমেন্ট হয়ে গেছে টু এর মাধ্যমে। তো এখানে কিন্তু অলরেডি রিপ্লেস হয়েছে টু এর মাধ্যমে। এটা তাহলে আমাদের দুইটা টাইপের ডেটা সেখানে রিপ্লেস হলো। এরপরে আমাদের লাগবে কি নিউট্রাল ডাটা। তো এর মধ্যে আমরা নিউট্রালটা কপি করে নিব, দেন হচ্ছে এখানে আবার রিপ্লেসে এখানে ডিসএগ্রি জায়গায় নিউট্রাল লিখব এবং এখানে আমরা 3 লিখব। 3 লিখে দেন হচ্ছে রিপ্লেস করব। এখানেও 767টি ডেটা রিপ্লেস হয়ে গেছে। তারপরে আমাদের আরও যে ডেটাগুলো রিপ্লেস করতে হবে সেটা হচ্ছে এগ্রি ডেটা। তো এগ্রি ডেটাটা আমরা করব না। কেন করব না এইবার আমি বলি। এগ্রি ডেটাটা আমরা এখান থেকে কপি করলাম। কপি করার পরে যদি আমরা রিপ্লেস করি, তো নিউট্রালের জায়গায় আমি যদি এগ্রি বসাই আর এগ্রিকে আমরা 4 দ্বারা যদি আমরা প্রকাশ করি, রিপ্লেস করি, তাহলে দেখা যাচ্ছে যে 9573টি ডেটা কিন্তু রিপ্লেস হয়ে গেছে। কিন্তু এখানে কিন্তু বলছিলাম যে এগ্রি আগে করা যাবে না। কেন করা যাবে না? যদি আমরা এগ্রি আগে করি তাহলে স্ট্রংলির সাথে যে এগ্রিটা আছে, আমাদের তো আরেকটা স্ট্রংলি এগ্রির সাথে আরও একটা এগ্রি আছে, যেমন স্ট্রংলি এগ্রি, যেটাকে আমরা 5 দ্বারা প্রকাশ করব। তো এটার সাথেও তো আমাদের স্ট্রংলি এগ্রি আছে। তো আমরা যদি এগ্রিকে 4 দ্বারা রিপ্লেস করি তাহলে স্ট্রংলি এগ্রির জায়গায় তো এই এগ্রির জায়গায় 4 হয়ে যাবে। এটাই কিন্তু হয়েছে এখানে। এই যে স্ট্রংলি 4 সব জায়গায় কিন্তু স্ট্রংলি 4, যেখানে যেখানে স্ট্রংলি এগ্রি ছিল সেখানে সেখানে কিন্তু স্ট্রংলি 4 হয়ে গেছে। তো এইটা করা যাবে না। আমাদের প্রথমে করতে হবে হচ্ছে স্ট্রংলি এগ্রি করতে হবে সবার প্রথমে। তো আমরা স্ট্রংলি এগ্রিটা সবার আগে করব। সবার আগে মানে 4র্থ নম্বরে আমরা স্ট্রংলি এগ্রিটা করব। তো এখন আমরা স্ট্রংলি এগ্রিটা করি। এখান থেকে আমরা একটা ডেটা কপি করে নিই। ডেটা কপি করার পরে এখানে আমরা কন্ট্রোল অলে ক্লিক করে দেন হচ্ছে কন্ট্রোল এফে ক্লিক করব, দেন হচ্ছে সেম টাইপের রিপ্লেসে ক্লিক করে এই এগ্রির জায়গায় কি দিব আমরা স্ট্রংলি এগ্রি দিব এবং এটাকে আমরা 5 দ্বারা কনভার্ট করব, কোডিং করব 5 দ্বারা। তারপর রিপ্লেস অলে ক্লিক করলে আমাদের এই যে 3640টা ডেটা 4-এ অর্থাৎ নিউমেরিক্যাল ডেটা 5-এ রিপ্লেসমেন্ট হয়ে গেছে। এরপরে আবার আমরা কি করব, এইবার কিন্তু আমরা এগ্রি করব, কারণ এবার দেখা যাচ্ছে যে আমাদের শুধুমাত্র এগ্রি আছে, ডেটা যা আছে এখানে সবগুলো কিন্তু এগ্রি। তো এইবার আমরা এগ্রিটা রিপ্লেস করব। তো রিপ্লেস করার পরে আমরা হচ্ছে রিপ্লেস করব কিভাবে, এবার কন্ট্রোল এফে ক্লিক করে এই জায়গায় এই রিপ্লেসের জায়গায় স্ট্রংলি এগ্রির জায়গায় আমরা জাস্ট এই স্ট্রংলিটা কেটে দিব। কেটে দেওয়ার পরে এই এগ্রির জায়গায় এগ্রিটা আমরা 4 দ্বারা কনভার্ট করব। তো 4 দ্বারা কনভার্ট করলে রিপ্লেস অলে ক্লিক করলে এই যে 5933টা ডাটা 4-এ রিপ্লেসমেন্ট কিন্তু হয়ে গেছে। তো আমাদের কোডিং কিন্তু অলরেডি কমপ্লিট। এগুলো সব দেখা যাচ্ছে যে কোয়ালিটেটিভ যে ডেটাগুলো আছে এগুলো সব কোয়ান্টিটেটিভ ডেটাই কিন্তু কোডিং হয়ে গেছে, অর্থাৎ স্ট্যাটিস্টিক্যাল ডেটাই কোডিং হয়ে গেছে। এরপরে আমাদের ডেমোগ্রাফিক যে ডেটাগুলো আছে, যেমন মানে আমাদের ভেরিয়েবলগুলো কিন্তু ভেরিয়েবল এবং ভেরিয়েবলের মেজারমেন্ট ডেটাগুলো কিন্তু আমাদের কোডিংটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের ডেমোগ্রাফিক যে ইনফরমেশনগুলো আছে এইগুলো আমরা এখন কোডিং করব। তো কোডিং ঠিক সেমভাবেই করতে হবে, তবে এই জেন্ডারের যে ডেটা এটা যদি আমরা অল সিলেক্ট করে যদি আমরা এটাকে কোডিং করি সেক্ষেত্রে আমরা এই ফিমেলটা আগে করতে হবে আমাদের, কারণ মেলটা আগে করলে ফি 1 হয়ে যাবে। তো আমাদের প্রথমে ফিমেলটা আমরা কপি করব। ফিমেলটা কপি করে এটাকে আমরা অল সিলেক্ট করে দেন রিপ্লেসে ক্লিক করে দেন এখানে আমরা ফিমেলটা বসাই দিয়ে দেন এখানে আমরা 2 দ্বারা ফিমেলকে 2 দ্বারা আমরা রিপ্লেস করে দিব। ফিমেলকে 2 দ্বারা রিপ্লেস করার পরে দেখা যাবে যে আমাদের ফিমেল যেখানে যেখানে ছিল সব জায়গায় 2 হয়ে গেছে। এরপর আবার আমরা মেলকে 1 দ্বারা রিপ্লেস করব। তো মেলকে আমরা 1 দ্বারা যদি রিপ্লেস করি, এখানে মেল লিখে দেন এটা এখানে 1 লিখলে রিপ্লেস হয়ে যাবে। তো আমাদের এই ডেটাটাও কিন্তু অলরেডি কোডিং হয়ে গেছে। এই যে এখানে যত 307টা ডেটা আছে সব ডেটাই কিন্তু আমাদের ফিমেল মেল নিউমেরিক্যাল ডেটাই কোডিং হয়ে গেছে। এরপরে আমাদের যে এজটা ঠিক একইভাবে আমাদের সবগুলো ডেটা কি করতে হবে, আমাদের কোডিং করে নিতে হবে।
তো আমরা এই ডাটাটাও আমরা কোডিং করে ফেলবো। এটা আমরা দেখে নিই আসলে ডেমোগ্রাফিক ইনফরমেশনে আমরা কি দিছিলাম, যেমন এসএসসি, এইচএসসি, গ্রাজুয়েশন, মাস্টার্স, ডক্টরেট, পোস্ট ডক্টরেট, এজ, আমাদের শুধু এই দুটা বাকি। তো এখানে দেখা যাচ্ছে যে আন্ডার 20, তারপরে 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে 40, এইগুলোকে আমরা সিরিয়ালি আমরা বসাই দেবো। পোস্ট ডক্টরেট যেগুলো আছে ডাটা, এগুলোকে আমরা 6 দ্বারা রিপ্লেস করব। তো মনে হয় না ডেটা, হ্যাঁ এটাও 6টা আছে। তো আমাদের কিন্তু সকল ডাটা কোডিং কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমাদের অলরেডি কিন্তু আমাদের সকল ডাটা কোডিং হয়ে গেছে, আমাদের কোডিং কিন্তু কমপ্লিট। তো কোডিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন আমাদের এই যে ভেরিয়েবলের যে মেজারমেন্ট আইটেমগুলো আমরা লিখছিলাম, এই মেজারমেন্ট আইটেমগুলো আমাদের শর্ট করতে হবে। যেমন জেন্ডার, এজ, এই জেন্ডারের ইংলিশটা আমাদের রেখে বাংলাটা ফেলে দিতে হবে, ক্লিয়ার করে দিতে হবে। এই তারপর লেভেল অফ এডুকেশনের এখান থেকে একটু কেটে দিতে হবে। এইভাবে সবগুলো আমাদের ছোট করতে হবে অ্যানালাইসিসের সুবিধার জন্য। এই সবগুলো আমাদের ছোট করতে হবে। যেমন L2, এটাও আমাদের কি করতে হবে, ছোট করতে হবে। তো আমাদের মেজারমেন্ট আইটেমের নাম কিন্তু অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। তো আমাদের নাম কিন্তু এখানে মেজারমেন্ট যে আইটেমগুলো ছিল বড় আকারে, এই নামগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের এক্সেলের কাজ কমপ্লিট। এখন আমরা এই ফাইলটা সেভ করে ফেলবো। সেভ আছে ক্লিক করে দেন হচ্ছে দিস পিসি, দেন যে লোকেশন আপনাদের পছন্দ সেই লোকেশনে সেভ করে ফেলবেন। তো এখানে যে আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করি, নিউ ফোল্ডার, দেন হচ্ছে এই যে ডেটা আছে এটাকে আমরা ডেটা ফ্রম এক্সেলে ক্লিক করি, এক্সেল লিখি। এক্সেল লেখার পরে এখানে সেভ আছে এনেবল ওয়ার্কবুকও দিতে পারেন, অথবা এক্সেল ওয়ার্কবুক লিখে দেন সেভ করলে পারে হয়ে যাবে কাজ কমপ্লিট। এখন আমরা এটা কেটে দিব। তো কেটে দেওয়ার পরে আমাদের এক্সেলের কাজ কমপ্লিট। এখন আমরা দেখি কি করতে হবে আমাদের। এখন আমরা ডাউনলোড এক্সেল ডেটা ফ্রম গুগল ফর্ম হয়ে গেল, কনভার্টও হয়ে গেল। এই যে এক্সেল কনভার্ট ডেটা ইনটু ডেটা ইন এক্সেল, অর্থাৎ কোয়ালিটেটিভ ডেটা থেকে নিউমেরিক্যাল ডেটায় কনভার্ট হয়ে গেছে। এরপর হচ্ছে SPSS ডেটা অ্যানালাইসিস করব এখন আমরা। তো SPSS ডেটা অ্যানালাইসিস করতে হয় কিভাবে সেটা আমরা এখন দেখব। তো আমাদের গুগল ফর্ম থেকে ডাটা ডাউনলোড করা হলো, তারপরে এক্সেলের মাধ্যমে ডেটা ক্লিনিং, তারপরে কোডিং কমপ্লিট হয়ে গেল। এখন আমরা SPSS ডেটা অ্যানালাইসিস করব। তো আমরা প্রথমেই SPSS সফটওয়্যারটা ওপেন করি। ওপেন করার পরে দেন হচ্ছে আমরা ইন্টারফেস, SPSS সফটওয়্যারের একটা ইন্টারফেস, ওইটা আমরা একটু পরিচিত হই। যেমন এখানে ফাইলে ক্লিক করলে, যেমন নতুন করে যদি আমরা ডেটা অ্যানালাইসিস করি সেক্ষেত্রে এই নিউতে ক্লিক করলে নতুন করে একটা ফাইল ক্রিয়েট হবে। তারপর যদি ওপেনে ক্লিক করি তাহলে নতুন একটা ডেটা ওপেন করা যাবে। তারপর ইম্পোর্ট ডাটা আমরা এক্সেল ইম্পোর্ট করতে পারি এখানে, এই এক্সেল ইম্পোর্ট এটাই আমরা করব। এরপরে সেভ করতে হবে, মানে ওই মাইক্রোসফট অফিস এক্সেল পাওয়ার পয়েন্টের মতোই সেম টু সেম। তারপরে এডিট, এরপরে ভিউ। মূলত আমাদের কাজটা করতে হবে এই ট্রান্সফর্ম আর একটা হচ্ছে অ্যানালাইজ, এই দুটার মাধ্যমে আমাদের SPSS অ্যানালাইসিসটাই করতে হবে বেশিরভাগ। তো আমরা এখন ডাটাটা ইম্পোর্ট করে নিই। তো আমরা ইম্পোর্টে ক্লিক করে দেন এক্সেল, এখানে যদি আমরা ক্লিক করি, আমরা যে এক্সেলের যে ডেটাটা কিছুক্ষণ আগে ক্লিন করলাম সেখানে আমরা যাব। এর জন্য আমাদের সেই লোকেশনে যাইতে হবে যে লোকেশনে আমি ডাটাটা সেভ করেছিলাম। তো যেখানে আমি সেভ করছিলাম, যেমন আমার ফোল্ডার ছিল হচ্ছে আসাদ, এই আসাদে ক্লিক করে দেন হচ্ছে নিউ ফোল্ডারে ক্লিক করব। দেন এই যে ডাটা ফ্রম এক্সেল, এটা আমি একটু আগে এক্সেল থেকে সেভ করছিলাম। তো এখানে যদি আমরা ক্লিক করি, ওপেন করি, তাহলে ডেটাটা কিন্তু এক্সেল থেকে SPSS এ ইম্পোর্ট হয়ে যাবে। এই যে এখন যদি আমরা ওকে ক্লিক করি, ডেটা কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গেছে। এখন এটা হচ্ছে ডেটা ভিউ। এখন আমরা যদি ভেরিয়েবল ভিউতে ক্লিক করি, দেখা যাচ্ছে যে এই যে ভেরিয়েবল ভিউতে আসছে। তো আমরা এই টেবিল আমাদের দেওয়া লাগবে না, আমাদের অ্যানালাইসিস করতে অনেক সময় এগুলো লাগে, আবার অনেক সময় লাগে না। তো এগুলো আমরা ডিলিট করে দিব। দেন হচ্ছে
এটাও ডিলিট করে দিব। এখানে ক্লিক করে দেন ডিলিটে, কিবোর্ডে ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। দেন হচ্ছে মেজারমেন্ট, এখানে এই যেগুলো নমিনাল আছে এগুলো থেকে যাবে। আর আমাদের যে ভেরিয়েবলগুলো আছে, যেমন ভেরিয়েবলের আইটেম, যেমন যে লার্নিং এক্সপিরিয়েন্স 1 2 3, এগুলোকে আমরা স্কেল করে দিব। এগুলো যা আছে আমরা স্কেল করে দিব। এই ভেরিয়েবলগুলোর ডেটাগুলো আমরা স্কেল করে নিছি। এরপরে আমাদের যে কাজটা রয়েছে সেটা হচ্ছে এই যে ভ্যালুস, এখানে আমাদের যে কাজগুলো করতে হবে সেইগুলো হচ্ছে যেমন লার্নিংয়ের যে ভেরিয়েবলগুলো, যে নিউমেরিক্যাল ডেটাগুলো ছিল এগুলো আমরা একটু চেঞ্জ করব। সাপোজ এই যে এখানে ভ্যালুতে ক্লিক করি যদি আমরা, তাহলে এখানে আমাদের একটা কাজ করতে হবে। যদি আমরা এখানে 1 ক্লিক করি, দেন হচ্ছে এখানে যদি আমরা লেভেল দিই হচ্ছে এই আমরা যেটা করছিলাম, যেমন 1কে আমরা স্ট্রংলি ডিসএগ্রি দ্বারা প্রকাশ করছিলাম, এখানে আমরা স্ট্রংলি ডিসএগ্রি দিব, লেভেল দিব স্ট্রংলি ডিসএগ্রি, তারপরে অ্যাড করে দিব। যেমন 1 ইজ ইকুয়াল টু স্ট্রংলি ডিসএগ্রি, তারপরে আমরা ডিসএগ্রি ছিল হচ্ছে কিন্তু 2 দ্বারা, তো আমরা লেভেল দিব হচ্ছে এখানে দিব 2, ভ্যালু দিব 2 এবং লেভেল দিব হচ্ছে ডিসএগ্রি। এরপরে এইভাবে আমাদের 5টা কমপ্লিট করতে হবে। থ্রি ডটে যদি আমরা এখানে আমরা যদি ক্লিক করি তাহলে কপি হয়ে যাবে। দেন এই সবগুলো অল সিলেক্ট করে দেন হচ্ছে কন্ট্রোল বি দিলে পারে সবগুলোতেই, বা পেস্ট করলে পারে সবগুলোতেই স্ট্রংলি এগ্রি থেকে স্ট্রংলি দেখা যাবে যে এখানে স্ট্রংলি ডিসএগ্রি থেকে স্ট্রংলি এগ্রি পর্যন্ত সিকোয়েন্স অনুযায়ী হয়ে গেছে। এই প্রত্যেকটা ভেরিয়েবলের ক্ষেত্রে এরকম দিতে হবে, এই ভ্যালুস দিতে হবে। আর লেভেল যেটা আছে এটা আমরা ডিলিট করে দিই, এটা লাগে না, অনেক ক্ষেত্রে লাগে না, অনেক ক্ষেত্রে লাগে, সেটা মানে অনেকে আর যারা ভালো রিসার্চার তারাও ভালো জানে। তো এরপরে আমরা এটা সেভ করব, ফাইলে ক্লিক করে দেন হচ্ছে আমরা এটা সেভ করে নিব আমাদের যে কোনো একটা লোকেশনে। তো আমি আগে যেখানে সেভ করছিলাম সেখানে আমরা সেভ করে দিই, নিউ ফোল্ডারে সেভ করছিলাম। তো এখানে সেভ করে এখানে আমরা লিখব SPSS ডেটা, SPSS ডেটা, দেন আমরা সেভ করে ফেলি। তো এইটা আমরা এই যে এই ভ্যালুর যে মানগুলো কেন করলাম এখন আমরা দেখতে পাবো। এখন যদি আমরা ডেটায় যাওয়ার পরে যদি আমরা এই জায়গায় ক্লিক করি, যেমন ভ্যালু লেভেলস, যে লেভেলস ভ্যালু করি, তাহলে এই যে লার্নিং টু যেগুলো আমরা নিউমেরিক্যাল ডেটায় এক্সপোজ করছিলাম বা প্রকাশ করছিলাম, তো সেগুলো আবার এই কোয়ালিটেটিভ ডেটায় কিন্তু পরিবর্তন হয়ে যাবে, কারণ আমরা ওখানে এটা ভ্যালু ক্রিয়েট করে দিছি। তো আমরা এখানে ক্লিক করলে দেখা যাবে এই যে যেখানে অ্যাগ্রি সেখানে 1-এর পরিবর্তে অ্যাগ্রি হয়েছে, কি 4-এর পরিবর্তে অ্যাগ্রি হয়েছে, মানে এক কথায় এটা চেঞ্জ হয়ে গেছে সবগুলো। তো অ্যানালাইসিসে যাওয়ার ক্ষেত্রে আমাদের যে অ্যানালাইসিসগুলো করতে হবে, যেমন SPSS এর ক্ষেত্রে SPSS ভেরিয়েবল ট্রান্সফরমেশন, যেমন রিলায়েবিলিটি টেস্টটা আমাদের আগে করতে হবে। প্রথমে আমরা রিলায়েবিলিটিটা টেস্ট করি, এর জন্য আমরা এই অ্যানালাইসে ক্লিক করব। অ্যানালাইসে ক্লিক করার পরে আমরা স্কেলে যাওয়ার পরে রিলায়েবিলিটি অ্যানালাইসিস, এখানে আমরা যদি ক্লিক করি দেন এরকম একটা ইন্টারফেস আসবে। এরপরে আমরা L1-এ ক্লিক করব, দেন হচ্ছে এই B4 পর্যন্ত, অর্থাৎ বিহেভিয়ারাল ইন্টেনশন 4 পর্যন্ত আমরা এই আইটেমগুলো এখানে নিব। তো এটা কিভাবে অল সিলেক্ট করব, L1-এ ক্লিক করে শিফটে ক্লিক করার পরে L1-এ ক্লিক করার পরে এই BI4 এখানে যাইয়ে দেন শিফটে ক্লিক করে দেন BI4-এ ক্লিক করলে পরে অল সিলেক্ট হয়ে যাবে। দেন এই যে অ্যারো বাটন এখানে ক্লিক করলে পুরোটা ওই বক্সে চলে যাবে, মানে যেগুলো সিলেক্ট করছি সবগুলো এই বক্সে চলে যাবে। এর মাধ্যমে আমরা রিলায়েবিলিটিটা টেস্ট করতে পারবো। এর জন্য আমাদের স্ট্যাটিস্টিক্সে ক্লিক করতে হবে, দেন হচ্ছে সিলেক্ট স্কেল ইফ আইটেম ডিলেটেড, এই একটাই ক্লিক করতে হবে। দেন হচ্ছে আর কোনো কাজ নাই, তারপর কন্টিনিউতে ক্লিক করে দেন ওকে ক্লিক করলে আমাদের আউটপুটটা চলে আসবে। এই যে আমাদের রিলায়েবিলিটি টেস্টের আউটপুটটা এখানে চলে আসছে। ক্রোন ব্যাস আলফা এর মান কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে 0.888, অর্থাৎ আমাদের রিলায়েবিলিটি টেস্ট করে আমাদের ডেটাটার যে ভ্যালিডিটি এটা অনেক ভালো। সেটা আমরা বুঝতে পারবো কিভাবে, যখন এই ক্রোন ব্যাস আলফার মান 0.7-এর উপরে থাকবে সেটা হচ্ছে অনেক ভালো ডেটা বা ডেটা এনগেজমেন্ট ভালো, এটা আমরা বুঝতে পারবো। আমরা রিলায়েবিলিটি টেস্টটাও করে নিলাম।
এখন ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, যে বিষয়টা সেটা জানাটা খুবই দরকার। যেমন এখানে এসপিএসএস ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে কোন কোন বিষয়ের উপরে ডেটা অ্যানালাইসিস করতে হয় তার একটা প্রসেস, এটা আমরা এখন দেখে নিই যে কোন কোন রিসার্চগুলো করতে। আমরা প্রথমেই একটা ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পরে এখানে আমরা একটা লিখবো যে গ্যাসকিন বা গ্যাসকিনেশন যদি আমরা লিখি তাহলে একটা ওয়েবসাইটে আমাদের নিয়ে যাবে। এই যে এখানে লেখা থাকবে যে স্টার উইকি গ্যাসকিনেশন। তো এখানে গেলে পরে আমাদের একটা আউটপুট এখানে দেখা যাবে যে স্টার উইকি কন্টেন্টের এখানের মধ্যে দেওয়া থাকবে, যেমন ডেটা প্রিপারেশনের জন্য এইগুলো, এই যে এখানে যেমন আছে এই অ্যানালাইসিসগুলো করতে হয়, যেমন মিসিং ডেটার জন্য, তারপরে আউটলায়ার, তারপরে নর্মালিটি, লিনিয়ারিটি। এরপরে ডাটা প্রিপারেশনের জন্য এগুলো করতে হয়। এরপর হচ্ছে এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিসের জন্য এগুলো করতে হয়, যেমন হচ্ছে রোটেশন টাইপ, তারপরে ফ্যাক্টরিং মেথড, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট অফ ডেটা, তারপরে কমিউনালিটিস, তারপরে ডাইমেনশনালিটি, ফ্যাক্টর স্ট্রাকচার, কনভারেন্ট ভ্যালিডিটি, ডিসক্রিমিনেট ভ্যালিডিটি, ফেস ভ্যালিডিটি, রিলায়েবিলিটি। তো এর মধ্যে থেকে যেমন এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিসের মধ্যে আমরা শুধুমাত্র এই রিলায়েবিলিটি টেস্টটাই করব, কারণ এই আউটপুটটাই আমাদের মোসের ক্ষেত্রে লাগে। মোস না, অর্থাৎ ডেটার যে এঙ্গেজমেন্ট, ডেটা প্রিপারেশনটা আমরা কীরকম করছি বা ডেটার যে আউটপুটটা সেটা কীরকম, সেটা জানার জন্য আমাদের রিলায়েবিলিটি টেস্টটা করতে হয়। তো এটা করার পরে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে সিএফএ, অর্থাৎ কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস। তো কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিসের মধ্যে আমাদের মডেল ফিট অ্যানালাইসিস করতে হয়, দেন মাস্টার ভ্যালিডিটি অ্যান্ড রিলায়েবিলিটি, যেটা হচ্ছে মাস্টার ভ্যালিডিটি। এরপরে কমন মেথড বায়াস সিএমবি টেস্ট করতে হয়, তারপরে ইনভেরিয়েন্টস। তো এইগুলো সেকেন্ড করতে হবে। এরপরে ক্যাজুয়াল মডেলের মধ্যে যেমন হাইপোথিসিস টেস্ট, তারপরে মিডিয়েশন, মডারেশন, মানে ইন্টারভেনিং ভেরিয়েবল, এক্সটার্নিয়াস ভেরিয়েবল, এইগুলো টেস্ট করতে হয়। এরপর হচ্ছে পার্শিয়াল লিস্ট স্কোয়ার, এই পিএলএস এর মাধ্যমে করা যায়। যারা হচ্ছে পিএলএস এর মাধ্যমে যারা ডেটা অ্যানালাইসিস করে সেক্ষেত্রে এইগুলো করতে হয়, যেমন স্মার্ট পিএলএস সফটওয়্যার। এর আগে বলছিলাম যে স্মার্ট পিএলএস সফটওয়্যার দিয়েও কিন্তু ডেটা অ্যানালাইসিস করা যায়। তো সেক্ষেত্রে এগুলোর মাধ্যমে ডেটা অ্যানালাইসিস করা যেতে পারে। এরপরে জেনারেল যে গাইডলাইন্স থাকে এখানে উল্লেখ করা আছে, এগুলো দেখে নেবেন এখান থেকে। এই স্টার উইকি, অর্থাৎ যদি ওয়েবসাইটে যে গ্যাসকিনেশন স্টার উইকি দিয়ে সার্চ করা হয় তাহলে আমাদের এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। তো আমরা এখানে এটা কপি করে নিই, দরকার হয় কপি করে সাইডে আমরা রেখে দিব। কপি করে আমরা এই ওয়ার্ড ফাইলে যেখানে আমরা এই করছি এখানে আমরা রেখে দিব। আমি পরবর্তীতে যখন ভিডিও কম্পাইল হয়ে যাবে বা ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে তখন ইউটিউবে যখন আপলোড দিব তখন আমার ডেসক্রিপশন বক্সে, আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি শেয়ার করে দিব, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আমাদের যেহেতু রিলায়েবিলিটি টেস্টটা হয়ে গেছে, এখন আমরা কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস করব, অর্থাৎ ফ্যাক্টর অ্যানালাইসিস এখন আমরা করব। তো রিলায়েবিলিটি টেস্ট হওয়ার পরে যদি রিলায়েবিলিটি টেস্ট করার পরে যদি ভেরিয়েবলের মান যদি ভালো থাকে, যেমন প্রত্যেকটা ভেরিয়েবলের যে মেজারমেন্ট আইটেমগুলো আছে, তো এই মেজারমেন্ট আইটেমগুলোর রিলায়েবিলিটি টেস্টেও যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনার ডেটাটা কিন্তু ভালো হবে। আর যখন ভালো হবে তখন কিন্তু ফ্যাক্টর অ্যানালাইসিস করার পরে প্যাটার্ন ম্যাট্রিক্সটা কিন্তু ভালো হবে। যখন প্যাটার্ন ম্যাট্রিক্সটা যখন ভালো হবে তখন কিন্তু আপনার সিএফএ থেকে, কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস থেকে যে কম্পোজিট, রিলায়েবিলিটি, তারপরে অ্যাভারেজ, ভেরিয়েন্স এক্সট্রাক্টেড, এভি এর মান, তারপরে ম্যাক্সিমাম যে ভেরিয়েবলের মান আছে সেগুলো কিন্তু ভালো আউটপুট পাবেন, মানে পজিটিভ আউটপুট পাবেন। না হলে কিন্তু আপনার যদি রিলায়েবিলিটি টেস্ট করার পরে যদি ডাটা যদি ভালো না হয়, ডেটার এঙ্গেজমেন্ট যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার আবার নতুন করে ডেটা কালেক্ট করতে হবে। আমি প্রথমে প্রায় 350 মতো ডেটা কালেক্ট করছিলাম, তখন রিলায়েবিলিটি কিন্তু ভালো আসছিল না। এরপরে আবার আমি 300 মতো ডেটা অ্যানালাইসিস করার পরে ডেটার এঙ্গেজমেন্ট তারপরেও আমার ভালো আসে না, অর্থাৎ প্যাটার্ন ম্যাট্রিক্সটা কিন্তু মেলে না। এরপরে আমার হচ্ছে রিলায়েবিলিটি টেস্ট করার জন্য আমি প্রত্যেকটা ডেটা আলাদাভাবে যে ডেটাগুলোর এঙ্গেজমেন্ট ভালো না সেই ডেটাগুলো আর কি আমি ক্লিয়ার করে 307টা ডেটা রাখছিলাম।
তারপরে যে ফ্রিকোয়েন্সি টেস্ট এটাও আমরাও দেখব। তারপর হচ্ছে আমাদের যে আরেকটা বিষয় আছে SPSS এ যে আমাদের দেখতে হয়, অর্থাৎ ডেমোগ্রাফিক্স যে ডেটা অ্যানালাইসিসটা করতে হয়, ডেমোগ্রাফিক অ্যানালাইসিসটা আমরা দেখব। তো সেটার জন্য কন্ট্রোল ভেরিয়েবল যেগুলো আছে সেগুলো আমরা অ্যানালাইসিস করে দেখব। তো কন্ট্রোল ভেরিয়েবল অ্যানালাইসিস এটা এখানে লিখে দিই। তো এখন আমরা প্রথমে আমরা এই কন্ট্রোল ভেরিয়েবল অ্যানালাইসিসটা দিয়ে শুরু করি, SPSS এ যাই, তারপর হচ্ছে আমাদের এখানে অ্যানালাইজে ক্লিক করব, দেন হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, তারপরে ফ্রিকোয়েন্সিতে যায়। দেন এখানে আমার কন্ট্রোল ভেরিয়েবল আছে হচ্ছে জেন্ডার, এজ এবং এডুকেশন, লেভেল অফ এডুকেশন, এখানে এই তিনটা আমরা ওই পাশে নিব। দেন হচ্ছে স্ট্যাটিস্টিক্সে ক্লিক করে দেন হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে দিই, দেন হচ্ছে এই দুইটা, তারপরে যে ভেরিয়েন্স, তারপরে মিনিমাম, এখানে যে যেটা পারেন এটা দিয়ে দিবেন, তারপরে মিনে দিতে পারেন অথবা সব কিছু এগুলো দিয়ে দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। চার্ট কিভাবে দেখতে চান, বার না পাই, এটা উল্লেখ করে দিলে পারে হয়, যদি না দিতে চান দরকার নেই। তারপর হচ্ছে এইগুলো দেওয়ারই দরকার নাই, এখানে যা আছে এইভাবে থেকে যাবে। তারপর হচ্ছে আমরা ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করলে আমাদের যে কন্ট্রোল ভেরিয়েবলের মানটা আমরা কিন্তু এখানে দেখতে পাবো যে কোনো মিসিং ডেটা আছে কিনা কন্ট্রোল ভেরিয়েবলে মধ্যে। আমরা দেখতে পাচ্ছি এই যে স্ট্যাটিস্টিক্সে লেভেল অফ এডুকেশনে, তারপরে জেন্ডার এবং এইজে টোটাল ভ্যালিড ডেটা আছে 256টা, এইজে আছে 256টা, তারপর হচ্ছে এই যে এডুকেশন, লেভেল অফ এডুকেশন আছে 256টা, কিন্তু মিসিং ডাটা একটাও কিন্তু নাই। তার মানে আমরা যে আগে অ্যানালাইসিস করলাম, কি অ্যানালাইসিসের আউটপুটটা ভালো আসার কারণ হচ্ছে কোনো মিসিং ডেটা নাই। এরপরে হচ্ছে মিন আছে, তারপরে মিডিয়ান আছে, মোড আছে, ওখানে সিলেক্ট করছিলাম, তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানে আছে, তারপরে স্কিউনেস, তারপরে স্ট্যান্ডার্ড এরর অফ স্কিউনেস এখানে আছে, তারপরে কার্টোসিস, এগুলো কিন্তু সব এখানে আছে, সাম আছে, মানে এখানে যা যা সিলেক্ট করবেন সবগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। তো এখানে আরেকটা বিষয় এখানে দেখতে পাচ্ছি যে ফ্রিকোয়েন্সি টেবিলের ক্ষেত্রে যেমন জেন্ডারে হচ্ছে আমরা যেমন 1 দ্বারা মেল এবং 2 দ্বারা ফিমেল ইন্ডিকেট করছিলাম যখন আমরা কোডিং করছিলাম। তো এক্ষেত্রে কিন্তু যে 1 বলতে এখানে মেল আছে হচ্ছে 73%, 73.4%, এরপরে হচ্ছে ফিমেল হচ্ছে 26.6%। কিন্তু এইভাবে আমাদের সবগুলো আমাদের বলতে হবে, যেমন এইজের ক্ষেত্রে 1, 2, 3, 4 দ্বারা আমরা কি কোডিং করছিলাম এবং এটার ভ্যালিড পার্সেন্টেজ কত, এটা কিন্তু আমাদের এক্সপোজ করতে হবে। রাইটিং সাইডে মানে রাইটিং পেপারে যখন আমাদের উল্লেখ করতে হবে, যেমন এখানে কিন্তু জেন্ডারের গ্রাফ পর্যন্ত এখানে দেখা যাচ্ছে। আপনারা চাইলে কিন্তু এই গ্রাফগুলো কিন্তু আপনাদের যে অ্যানালাইসিস পার্ট সেখানে কিন্তু দেখাইতে পারেন, যদি আপনার রাইটিং পেপারটা হচ্ছে রাইটিং সাইডটা যদি ভালো করে দেখাইতে চান। তো এইটা গেল আমাদের কিন্তু তাহলে এই যে ফ্রিকোয়েন্সি টেস্ট বা অন্যান্য যা আছে এগুলো আপনারা দেখে নেবেন, কন্ট্রোল ভেরিয়েবল, তারপরে হচ্ছে এই যে ফ্রিকোয়েন্সি টেস্ট, এগুলো কিন্তু আমাদের হয়ে গেল, বাদ বাকিগুলো আপনারা দেখে নেবেন। তো এখন আমরা টেস্ট করলাম, এখন আমাদের কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস করব, অর্থাৎ সিএফ এর মান দেখব, অর্থাৎ প্যাটার্ন ম্যাট্রিক্স এর মান দেখব। তো আমরা এখানে প্যাটার্ন ম্যাট্রিক্স জানার জন্য আমরা ঠিক আগের মতো এই L1 এ ক্লিক করে দেন বিহেভিয়ারাল ইন্টেনশন ওই BI4 এ ক্লিক করার আগে শিফট চাপবো, তারপরে সেকেন্ড এখানে ক্লিক করে দেন সবগুলো সিলেক্ট করে এরপরে আমরা এই বক্সে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা ডেসক্রিপ্টে ক্লিক করব, দেন হচ্ছে রিপ্রোডিউসড কেএমও এবং ব্যাটল টেস্ট এটাই ক্লিক করব, দেন কন্টিনিউতে ক্লিক করে রাখবো। এরপর হচ্ছে এক্সট্রাকশনে যে কোনো কিছু করা লাগবে না, এবার রোটেশনেও কিছু করা লাগবে না, এখানে প্রোম্যাক্স দিতে চাইলে দিবেন। এরপরে স্কোরে যে ডিসপ্লে ফ্যাক্টর সোর্স কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এখানে ক্লিক করে কন্টিনিউ করবেন। এরপর অপশনে যায় শর্টেড বাই সাইজ, এখানে সাইজ অনুযায়ী শর্টেড করলেও হয়, না করলে হয়। এরপর হচ্ছে আমরা এই যে সাপ্রেস স্মল কোফিসিয়েন্ট এখানে ক্লিক করব, দেন হচ্ছে 0.10 রাখবো আপাতত। এরপরে কন্টিনিউতে ক্লিক করে দেন হচ্ছে আমরা ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পরে দেখা যাবে আমাদের এখানে প্যাটার্ন ম্যাট্রিক্সটা চলে আসবে, আউটপুটটা চলে আসবে। এই যে ফ্যাক্টর অ্যানালাইসিসের মান কিন্তু আমাদের এখানে চলে আসছে, এই যে টোটাল ভেরিয়েন্টস এক্সপ্লেন করছে এখানে। এরপরে হচ্ছে কম্পোনেন্টস ম্যাট্রিক্স আছে এখানে। তো আমাদের মেন যেটা লাগবে এখান থেকে সেটা হচ্ছে প্যাটার্ন ম্যাট্রিক্স। তো আমাদের কিন্তু প্যাটার্ন ম্যাট্রিক্স এই যে এখানে উল্টাপাল্টা আছে, দেখা যাচ্ছে যে আমাদের প্যাটার্ন ম্যাট্রিক্সটা ঠিক নেই। তো আমাদের ডেটায় ঝামেলা আছে, যে ডাটা ক্লিয়ার করার পরে যে ডেটা দিয়ে রিসার্চ করা হয়েছিল সেই ডেটা দিয়ে আমরা এখন চেক করব। তো
তো আমি যে শর্টেড বাই সাইজ দিয়েছিলাম, সাইজের কথা বলছিলাম একটু আগে, তো এটা যদি আমরা করতাম তাহলে ডেটাটার আউটপুট কীরকম আসতো আমি আবার একটু দেখাই। আউটপুট এটা ডিলিট করে আমরা আবার এখানে যাব, দেন ফ্যাক্টর অ্যানালাইসিসে যাব, এরপরে এই অপশনে যেয়ে দেন হচ্ছে শর্টেড বাই সাইজ করে কন্টিনিউতে ক্লিক করে ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পরে আমাদের যে প্যাটার্ন ম্যাট্রিক্স আসবে, এই যে দেখা যাচ্ছে এরকম প্যাটার্ন ম্যাট্রিক্স আসছে। তো মানে একটা সাইজ অনুযায়ী মানে আসবে, যেমন অর্থাৎ SO1 তারপর SO2 3 4 এইভাবে কিন্তু একটা সিকোয়েন্স অনুযায়ী আসার কথা ছিল, যে 1 2 3 4 5 এরকম আসার কথা ছিল, কিন্তু এখানে মান অনুযায়ী দিয়েছে, যেমন 8.883, তারপরে 0.876, তারপরে 0.786, 0.751 এরকম আসছে। তো এরকম আসলে কিন্তু আমাদের হবে না, আমাদের ফ্যাক্টর অ্যানালাইসিসের ক্ষেত্রে আরও ডেটাটা আমাদের এনগেজমেন্ট করা দরকার, এর জন্য আমাদের অন্য একটা ডাটা ব্যবহার করতে হবে। তো আমরা অন্য একটা ডাটা ইউজ করব, এখান থেকে কেটে দিই, তারপরে আমরা যাব হচ্ছে রিসার্চে, এরপর রিসার্চ পেপার, এবার ডাটাতে ক্লিক করব, এরপরে SPSS ডেটা ফর CFA এখানে ক্লিক করব। যাদের কম্পিউটার স্লো কাজ করে তাদের ক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো, যে এই SPSS সফটওয়্যারটা অনেক ওল্ড ভার্সনের সফটওয়্যার আর হেভি সফটওয়্যার, যার কারণে এটা প্রথমে ওপেন হতে অনেক সময় লাগে। তো এক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই, যে অনেক সময় মনে করে যে সফটওয়্যার ওপেন হচ্ছে না, হয়তো আমার ল্যাপটপ অথবা কম্পিউটার হ্যাং হয়ে গেছে। তো এরকম কিছু না, এটা ওপেন হতে একটু সময় লাগে, এজন্য আমাদের একটু ধৈর্য ধরতে হবে, একটু পরেই আর কি ওপেন হয়ে যাবে। তো আমরা আমাদের যে ডেটা, এই ডেটা নিয়ে আমরা কাজ করব। তো এই ডেটার রিলায়েবিলিটিটা কীরকম আমরা চেক করে দেখি। তো আমরা এখানে যাব, এই অ্যানালাইসে যাওয়ার পরে আমরা রিলায়েবিলিটি টেস্ট করব, দেন হচ্ছে ঠিক আগের নিয়মেই আমরা এখান থেকে এই BI4 পর্যন্ত সিলেক্ট করে নিব, দেন রিলায়েবিলিটিটা ঠিক আগের মতো আমরা চেক করে নিব এখান থেকে। তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে রিলায়েবিলিটিটা আছে 0.865 আর প্রত্যেকটার আছে 0.8 এর উপরে। তো আমাদের রিলায়েবিলিটির মান দেখতে পেলাম। এখন আমরা ফ্যাক্টর অ্যানালাইসিসের মান কীরকম আসে, অর্থাৎ প্যাটার্ন ম্যাট্রিক্সের মান কীরকম আসে সেটা দেখে নিই। তো আমরা ফ্যাক্টর অ্যানালাইসিসে এখানে যাব, অর্থাৎ এই অ্যানালাইসেই সব কিছু আছে। এই অ্যানালাইসে গেলেই আমরা হচ্ছে যে স্কেলে যায়, দেন রিলায়েবিলিটি টেস্ট, আর হচ্ছে এই ডাইমেনশন ডিডাকশনে যে ফ্যাক্টর অ্যানালাইসিসে গেলে দেন L1 থেকে শুরু করে এই B4 পর্যন্ত আবার আমরা ওখানে নিব। দেন এখানে যা আছে যে রিপ্রোডিউসড এখানে ক্লিক করব, এক্সট্রাকশনে যে যা আছে তাই থাকবে, রোটেশনে from X দিয়ে রাখবো। এরপর হচ্ছে স্কোরে যাব, ডিসপ্লে ফ্যাক্টর স্কোর কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স এটা ক্লিক করে দিব এবং অপশনে যায় এই শর্টেড বাই সাইজ এবং সাবটেস্ট স্মল কোফিসিয়েন্ট এখানে একটা ক্লিক করে দেন কন্টিনিউ করে দিব। এরপরে ওকে দিব। ওকে দেওয়ার পরে দেখা যাচ্ছে আমাদের প্যাটার্ন ম্যাট্রিক্স এখানে শো করছে, এই যে আমাদের প্যাটার্ন ম্যাট্রিক্স এখানে কিন্তু দেখাচ্ছে। তো এক্ষেত্রে আমাদের এখানেও এই প্যাটার্ন ম্যাট্রিক্স এটাতেও আউটপুট কিন্তু ততটা ভালো আসছে না। তো এক্ষেত্রে একটা বিষয় করতে হবে যে আমাদের আবার ফ্যাক্টর অ্যানালাইসিস করতে হবে, দেন হচ্ছে এই অপশনে যায় এখানে 0.10 জায়গায় আমরা 0.25 দিব। তো 0.25 দিলে দেখা যাবে যে আমাদের আসলে ডেটাটা কীরকম আউটপুট আসে। এখানে কিন্তু প্যাটার্ন ম্যাট্রিক্স একদম দেখা যাচ্ছে যে ক্লিয়ার। তো আমাদের মেইনলি হচ্ছে এই কাজটা করতে হবে, অর্থাৎ এই যে তাহলে আমাদের আবার নতুন করে আমি বলি, প্রথম থেকে আবার বলি। তো আমরা প্রথমে হচ্ছে এই ডেটাতে যাব, দেন হচ্ছে অ্যানালাইজে যাই। SPSS এর ক্ষেত্রে আপনার যা ডাটা যদি প্রিপারেশন যদি করা হয় ভালো মতো, অর্থাৎ আপনার যদি ডেটা প্রিপারেশন ভালো মতো করার পরে ডেটার এনগেজমেন্ট রিলায়েবিলিটি টেস্ট যদি ভালো আসে, সেক্ষেত্রে আর কোনো কাজ নেই, শুধুমাত্র ফ্যাক্টর অ্যানালাইসিস করা ছাড়া। বেসিক্যালি থাকতে পারে যারা ভালো রিসার্চার বা অন্য কিছু নিয়ে রিসার্চ করে, সেক্ষেত্রে আরও কিছু থাকতে পারে, আমি যতটুকু জানি সেটুকুই আমি বললাম এখানে। তো এরপরে আমরা ফ্যাক্টর অ্যানালাইসিসটা আমি আবার নতুন করে দেখাই। এখানে অ্যানালাইজে যাব, দেন হচ্ছে আমরা ডাইমেনশন ডিডাকশনে যাওয়ার পরে ফ্যাক্টরে ক্লিক করব। এরপরে আবার L1 থেকে শুরু করে এখানে আমার অলরেডি নেওয়াই আছে, আমি আবার দেখাই। এখানে পাশে নিয়ে আসার পরে তো L1 থেকে শুরু করে আবার হচ্ছে বিহেভিয়ার ইন্টেনশন পর্যন্ত আমরা
ওই সাইডে নিব। দেন ডেসক্রিপ্টে যা আছে তাই থাকবে, এই রিপ্রোডিউসে ক্লিক করব, দেন ইনিশিয়াল সলিউশন এখানে ক্লিক করে দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব। এরপর এক্সট্রাকশনে যাই, এখানে কিছুই করা লাগবে না, এখানে যেরকম আছে এইভাবেই থাকবে, ক্যান্সেল করে দিব। এরপর রোটেশন যাওয়ার পরে প্রোম্যাক্সে ক্লিক করব, তারপরে কন্টিনিউতে ক্লিক করব। এরপর স্কোরে যে ডিসপ্লে ফ্যাক্টর স্কোর এখানে ক্লিক করে দেন কন্টিনিউতে ক্লিক করব। এরপর হচ্ছে আমাদের অপশনে যাওয়ার পরে আমাদের হচ্ছে শর্টেড বাই সাইজ করে দিব। এরপরে শর্টেড বাই সাইজ করলে হবে কি যে মেজারমেন্টের যে আইটেমগুলো আছে সেটা সিকোয়েন্স অনুযায়ী আসবে, মানে সিকোয়েন্স অনুযায়ী মেজারমেন্টগুলো সিকোয়েন্স অনুযায়ী আসবে না, কিন্তু মেজারমেন্টের যে মানগুলো আছে সেইগুলো সিকোয়েন্স অনুযায়ী আসবে, অর্থাৎ বড় থেকে ছোট আসবে। যেমন 0.886, 0.885, 0.883 এরকম আসবে শর্টেড বাই সাইজ করলে পারে, মানে সাইজ অনুযায়ী যদি শর্ট করা হয় সেক্ষেত্রে। তারপরে আমরা এখানে এই যে সাপ্রেস স্মল কোএফিসিয়েন্টটার ক্ষেত্রে এখানে অ্যাবসোলিউট ভ্যালু দিয়ে দিব হচ্ছে 0.25, অর্থাৎ 0.25 দিয়ে রাখবো। এরপরে কন্টিনিউতে ক্লিক করব, মনে রাখবেন 0.25। এরপর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করার পরে তারপর ওকেতে ক্লিক করব। এরপর কিন্তু আমাদের এই যে প্যাটার্ন ম্যাট্রিক্সটা দেখা যাবে, এই যে আমাদের প্যাটার্ন ম্যাট্রিক্সটা এখানে আমাদের আউটপুট হিসেবে দেখতে পাচ্ছি। তো যদি প্যাটার্ন ম্যাট্রিক্স যদি এরকম আসে তাহলে মনে করবেন যে আপনার ডেটায় কোনো ঝামেলা নেই, ডেটাই ভালো আছে। সেক্ষেত্রে আপনারা এখান থেকে কপি করে রাখবেন। তো কপি করার পরে আমরা এখন সিএফএ অর্থাৎ এই যে আমাদের কিন্তু রিলায়েবিলিটি টেস্টটা হয়ে গেল, এই যে এসপিএসএস ইন্টারফেস আমাদের কিন্তু এসপিএসএস ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে এসপিএসএস ইন্টারফেস ইন্ট্রোডিউস হয়ে গেছে। তারপর হচ্ছে রিলায়েবিলিটি টেস্টটাও হয়ে গেছে। এরপরে আমরা ফ্যাক্টর অ্যানালাইসিস করলাম প্যাটার্ন ম্যাট্রিক্সের জন্য, সেটাও কিন্তু আমাদের হয়ে গেছে। এখন আমাদের ফ্রিকোয়েন্সি টেস্ট করতে হবে, সেটা আমরা একটু পরে করব। তো ফ্যাক্টর অ্যানালাইসিস করার পরে আমাদের ইন্টারেকশন করতে হয় মডারেশন অ্যানালাইসিসের ক্ষেত্রে, সেটা আমরা যখন মডারেশন অ্যানালাইসিস করব তখন আমি এটা দেখাবো। এর ফ্রিকোয়েন্সি টেস্টটা কীভাবে করে সেটা আমি পরে দেখাবো। আপাতত আমরা এই কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিসটা দেখাই। যেমন অ্যামোসে যাই, অর্থাৎ এখন আমাদের প্যাটার্ন ম্যাট্রিক্সের মান যখন ভালো চলে আসবে তখন এখান থেকে এই প্যাটার্ন ম্যাট্রিক্সের মান যখন ভালো আসবে তখন এখান থেকে আমরা কপি করে দেন আমরা অ্যামোসে যাই কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিসটা টেস্ট করব। সেক্ষেত্রে আমাদের অ্যামোস সফটওয়্যার যেটা আমরা ইনস্টল করছিলাম সেটা আমাদের ওপেন করতে হবে। তারপরে আমাদের প্যাটার্ন ম্যাট্রিক্স যে বিল্ডারটা সেটার মাধ্যমে প্লাগ ইন করা আছে সেটার মাধ্যমে আমাদের কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস চেক করতে হবে। তো আমি বলছিলাম যে কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস যে এইটার ক্ষেত্রে আমাদের দুইটা বিষয় খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে মডেল ফিট অ্যানালাইসিস আর একটা হচ্ছে মাস্টার ভ্যালিডিটি অ্যানালাইসিস। তো আমরা মডেল ফিট অ্যানালাইসিস করব, তারপরে মাস্টার ভ্যালিডিটিও অ্যানালাইসিস করব। তার আগে আমাদের অ্যামোস সফটওয়্যারের একটা ইন্টারফেস পরিস্থিতি দরকার আছে, এজন্য আমরা অ্যামোস সফটওয়্যারটা কি ওপেন করব, এই অ্যামোস গ্রাফিক্সটা ওপেন করে নিই। তো অ্যামোস সফটওয়্যারটা কিন্তু আমাদের ওপেন হয়ে গেছে। এরপর আমরা প্লাগইনে যে দেখবো যে আমাদের প্লাগইনগুলো ঠিক আছে কিনা। তো হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে আমাদের অনেকগুলো প্লাগইন আছে। যেমন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ভ্যালিডিটি টেস্ট, তারপরে মডেল ফিট অ্যানালাইসিস বা মডেল ফিট মেজারমেন্ট, এগুলো আমাদের করতে হবে। তো অ্যামোস সফটওয়্যারের ইন্টারফেস পরিস্থিতির ক্ষেত্রে বেশি কিছু নাই, ওই এসপিএসএস এর মতোই। যেমন এখানে ফাইলে যে নতুন করে একটা ক্রিয়েট করা যায়, যেহেতু আমাদের এখানে নতুন করে ক্রিয়েট করা আছে এই জন্য নতুন করে হচ্ছে না। বা যদি অন্য কোনো অ্যামোস ফাইল থাকে যা আগে সেভ করা আছে সেটা আমরা ওপেন করতে চাইলে এই ওপেনে ক্লিক করে আমরা যে এখান থেকে কিন্তু আমরা ওপেন করতে পারি যে ওল্ড যে ফাইল সেটার মাধ্যমে। এরপরে হচ্ছে এই যে ডেটা ফাইলটাও আমরা এখানে ক্লিক করে নিতে পারি, যে ডেটার উপর আমাদের সিএফএ বা ফ্যাক্টর অ্যানালাইসিসটার উপর ভ্যালিডিটি টেস্ট বা মডেল ফিট অ্যানালাইসিস করতে হবে, সেটা আমরা এখান থেকে করে নিতে পারি। অথবা এখান থেকেও করা যায়, যদি আমরা এই যে এখানে যদি ক্লিক করি এই যে এইটাই, তাহলে আমাদের অটোমেটিক আর কি এইটার মাধ্যমে আমাদের ডেটা লোকেশন চাইবে, এখান থেকে আমরা ডেটাকে এনগেজ করতে পারবো বা ডেটাকে ইনক্লুড করতে পারবো। এরপরে এটার মাধ্যমে ডেটা এস্টিমেট করা হয়। এরপরে হচ্ছে এটার মাধ্যমে আমাদের ডেটার যে অ্যানালাইসিস প্রপার্টিটা এটা হচ্ছে ফিল আপ করতে হয় প্রয়োজন অনুযায়ী। এরপরে এখানে ডায়াগ্রামে যে অনেক কিছু জুম আউট করা আছে, তারপরে অ্যানালাইজ, এই যে ক্যালকুলেট এস্টিমেট, মূলত এখানে যে টুলসগুলো আছে এই টুলসগুলো এই যে ইন্টারফেস এর মধ্যেই আছে, এই যে এই ইন্টারফেসের মধ্যেই আছে সব কিছুই।
তো আমাদের এমওস ইন্টারফেস পরিস্থিতির বেশি কিছু না, দুই একটা কাজ করলে হয়। তারপরে যে এখানে আছে হচ্ছে এটার মাধ্যমে ড্র করা হয়, যেমন আমরা যদি এখানে ক্লিক করি এভাবে ড্র হবে। এটা কিন্তু ড্রগুলো কিন্তু আমাদের ম্যানুয়ালি করা লাগে, অনেক সময় যদি ডেটাটা ভালোভাবে না মেলে। তো আমরা ম্যানুয়ালি করব না, আমরা প্যাটার্ন ম্যাট্রিক্স বিল্ডারের মাধ্যমে রিলায়েবিলিটি টেস্ট করার পরে যদি প্যাটার্ন ম্যাট্রিক্সের মান যদি ভালো আসে, সেক্ষেত্রে প্লাগইনে চাই যে প্যাটার্ন ম্যাট্রিক্স বিল্ডারের মাধ্যমে আমরা এটা ড্র করে নিব, অটোমেটিক ড্র হয়ে যাবে। এখন দেখেন এখানে হচ্ছে এই যে প্যারামিটারগুলো এখানে চলে আসছে, এটা কিন্তু আমরা এগুলো এটার মাধ্যমে ডিলিট করে দিতে পারবো। এটা একটা আলাদা করে নিলাম, ঝামেলা করে নিলাম করে। যাই হোক, আমরা হচ্ছে এখন এমওসের প্লাগইনে যাই, আমরা প্যাটার্ন ম্যাট্রিক্স বিল্ডারের মাধ্যমে কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিসের মানটা জানার চেষ্টা করব। তো প্রথমে আমরা প্লাগইনে যাব, দেন হচ্ছে এই যে প্যাটার্ন ম্যাট্রিক্স বিল্ডার মডেল, এখানে আমরা মডেল বিল্ডার এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যে বলছে প্লিজ স্পেসিফাই এ ডেটা ফাইল টু কন্টিনিউ। তো আমরা যে ডেটার উপরে প্যাটার্ন ম্যাট্রিক্সটা পাইছি সেই ডেটাটা এখানে এনগেজ করব। এর জন্য প্রথমে যে গ্রুপ নাম্বার 1-এ এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমরা আমার যে ডেটার উপরে প্যাটার্ন ম্যাট্রিক্সটা দেখালাম সেই ডেটাটাই আমরা ক্লিক করব। তো এসপিএসএস ডেটা ফর সিএফএ এখানে ক্লিক করব, দেন ওপেন করব। ওপেন করার পরে এই যে আমার ডেটাটা কিন্তু এখানে চলে আসছে 256 ডাটা। তারপরে আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এরকম একটা বক্স আসবে, এই ডায়ালগস বক্স আসবে। তো এই বক্সে এখানে আমাদের এই যে এসপিএসএস এ যে আমরা আউটপুটটা পাইছিলাম, এই যে প্যাটার্ন ম্যাট্রিক্স, এটা এখান থেকে বলছিলাম কপি করতে। এখানে একটা ক্লিক করে দেন রাইট ক্লিক করলে এখানে এই কপি অপশনটা আসবে। এরপরে আমরা এটাকে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে এটাকে মিনিমাইজ করে দেন এখানে আমরা ছেড়ে দিব। এই যে পেস্ট করে দিলে এটা কিন্তু চলে আসবে, ঠিক এইরকমভাবে চলে আসবে। তারপরে আমরা ক্রিয়েট ডায়াগ্রামে ক্লিক করব। তো ক্রিয়েট ডায়াগ্রামে ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নেবে, তারপরে অটোমেটিক্যালি আমাদের এই ডায়াগ্রামটা আমাদের ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখেন এখানে কিন্তু একটা ডায়াগ্রাম অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এরপরে আমাদের যেটা করতে হয়, এই যে ভেরিয়েবলের নামটা দিয়ে দিতে হয়, যেখানে এখানে আছে কি এই যে সোশ্যালাইজেশন আছে। তো সোশ্যালাইজেশনে এখানে ছোট্ট করে শর্ট নেম দিয়ে দিতে হয়, যেমন এখান থেকে একটু নাম চেঞ্জ করে দিবেন, যেমন ওয়ার্ডে মাইক্রোসফট ওয়ার্ডে যেরকম আসে ঠিক সেরকমভাবে এখানে নামটা একটু চেঞ্জ করে দিবেন। তো এখানে যে ভেরিয়েবল নেম দিয়ে দিব আমরা কি সোশ্যালাইজেশন, সেক্ষেত্রে এসও আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে কেটে দিবেন, ক্রসে কেটে দিলে অটোমেটিক এখানে বসে যাবে। এরপরে এখানে ডাবল ক্লিক করে আবার হচ্ছে আমাদের নাম দিয়ে দিতে হবে, যেমন এটা ছিল ইউনিকনেস, তো এটার নাম দিয়ে দিব আমরা শুধু ইউ দিয়ে আমরা এখানে ক্রসে কেটে দিব। তো আমাদের নাম কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। দেখা যাচ্ছে যে আমাদের মেজারমেন্ট আইটেমের যে ভেরিয়েবলের আন্ডারে আছে সেই ভেরিয়েবলের নাম আমরা কিন্তু চেঞ্জ করে দিছি। যেমন এখানে আমার ডিপেন্ডেন্স ভেরিয়েবল বিহেভিয়ারাল ইন্টেনশনের আন্ডারে যে মেজারমেন্ট আইটেমগুলো আছে B1 2 3 4 এগুলো এভাবে আছে। তো নাম এই ভেরিয়েবলের ভিতরের এই যে ইটা বৃত্ত, এই বৃত্তের ভিতরে যে ভিতরে 1 2 3 4 এই সিকোয়েন্সে থাকবে এই নামগুলো, জাস্ট মেজারমেন্ট আইটেম অনুযায়ী সেই ভেরিয়েবল অনুযায়ী নামগুলো চেঞ্জ করতে হবে। মানে মেজারমেন্ট আইটেম যার যে ভেরিয়েবলের আন্ডারে আছে সেই ভেরিয়েবল অনুযায়ী নামগুলো চেঞ্জ করে দিতে হবে। যেমন এখানে SO1 সমান SO, তারপরে মানে সোশ্যালাইজেশন 1, এই মেজারমেন্ট আইটেমটা আছে হচ্ছে এই চারটা মেজারমেন্ট আইটেমটা আছে সোশ্যালাইজেশন ভেরিয়েবলের আন্ডারে। তো এখানে আমরা সোশ্যালাইজেশনটা দিয়ে দিব। ঠিক তেমনি এখানে যেমন L1 মানে LUER, যেমন এখানে 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত ছিল। তো এই মেজারমেন্ট আইটেমগুলো ভেরিয়েবলের আন্ডারে এখানে লিখে দিতে হবে। তো লিখে দেওয়ার পরে আমরা এখন ক্যালকুলেট এস্টিমেট করব। যে ক্যালকুলেট এস্টিমেটে ক্লিক করার পরে এখানে ক্যালকুলেট করতে হবে। তো যেটা সব থেকে বেশি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে যাই করব এই যে কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস, এই চিত্রের মধ্যে যাই করা হোক না কেন, প্যারামিটার ইউজ করা হোক না কেন অথবা যে কোনো কিছুই হোক না কেন বা কোনোটা ডিলিট করা হলেও অবশ্যই আমাদের এই মেজারমেন্ট আইটেমের মধ্যে যদি সাপোজ এই যে ইউনিকনেস 1 বা 2 বা 3 বা 4 যদি কোনো একটা মেজারমেন্ট আইটেম ডিলিট করা হয় বা লাগে, সেক্ষেত্রে আমাদের
ডিলিট করার পরে এই যে ক্যালকুলেট এস্টিমেটটা আমাদের করতে হবে। তো ক্যালকুলেট এস্টিমেটটা করার পরে আমরা এখানে এই আউটপুটটা, এই যে এখানে যদি আমরা ক্লিক করি এখানে আউটপুটটা আমাদের দেখা যাবে। এই যে এখানে আমাদের আউটপুটটা দেখা যায়। তো এটা দেখার কোনো দরকার নাই, আমরা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মডেল ফিটটা দেখতে হবে এবং মাস্টার ভ্যালিডিটিটা আমাদের চেক করতে হবে। তো এখন আমরা কি করব, এই প্লাগইনে ক্লিক করার পরে আমাদের হচ্ছে এই যে ভ্যালিডিটি অ্যান্ড রিলায়েবিলিটি টেস্ট, এখানে মাস্টার ভ্যালিডিটিটা দেখার জন্য আমাদের এই ভ্যালিডিটি এবং রিলায়েবিলিটি টেস্টটা ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে কিছু সময় নেবে ক্যালকুলেট এস্টিমেট করার জন্য। তো আমাদের কিন্তু এখানে মাস্টার ভ্যালিডিটি অথবা রিলায়েবিলিটিটা এখানে চলে আসছে একটা বক্সের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে যে আমাদের এই যে সিআর ভ্যালু, তারপরে এভি ভ্যালু, তারপরে এমএসবি ভ্যালু অর্থাৎ কম্পোজিট রিলায়েবিলিটি, তারপরে এভারেজ ভেরিয়েন্স এক্সট্রাক্টেড, তারপরে এমএসবি মানে হচ্ছে ম্যাক্সিমাম শেয়ার্ড ভেরিয়েন্স, তারপরে ম্যাক্সিমাম রিলায়েবিলিটি, এগুলোর মান আমাদের লক্ষ্য রাখতে হবে। যেমন কম্পোজিট রিলায়েবিলিটি এর মান 0.7 উপরে থাকতে হয়, তারপরে এভারেজ ভেরিয়েন্স এক্সট্রাক্টেড মান হচ্ছে 0.5 উপরে থাকতে হয়। আর এমএসভি অর্থাৎ ম্যাক্সিমাম শেয়ার্ড ভেরিয়েন্সের মান অবশ্যই এভির যে মান তার থেকে কম থাকতে হয়, অর্থাৎ এভি এর মান 0.5 উপরে থাকতে হয়, আর এমএসভি অর্থাৎ ম্যাক্সিমাম শেয়ার্ড ভেরিয়েন্সের মান 0.5 নিচে থাকতে হয়। তো এখানে প্রত্যেকটা আমরা খেয়াল করে দেখছি, একটা উদাহরণ হিসেবে আমরা ধরা যায় যেমন লার্নিং অ্যান্ড এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এই সিআর ভ্যালু আমরা বলছিলাম যে 0.7 উপরে থাকতে হবে। তো এখানে কিন্তু এখানে 0.7 উপরে আছে, যার কারণে এটা ব্ল্যাক দেখাচ্ছে। আর যদি 0.7 নিচে থাকতো তাহলে এটা লাল হয়ে যেত। আর এভির মানও কিন্তু এখানে বলছিলাম যে 0.5 উপরে থাকতে হবে, তো এখানে 0.5 উপরে আছে, এই জন্য এটা ব্ল্যাক। আবার এমএসবি এর মান বলছিলাম যে 0.5 নিচে থাকতে হবে, এই জন্য কিন্তু এটা ব্ল্যাক দেখাচ্ছে। এখানে আছে হচ্ছে 0.056, তো 0.056 অবশ্যই 0.5 থেকে অনেক ছোট, এই জন্য এটাও ব্ল্যাক দেখাচ্ছে। আর এমএএক্স অর্থাৎ ম্যাক্সিমাম MAXR অর্থাৎ ম্যাক্সিমাম রিলায়েবিলিটি, এটা অবশ্যই 0.7 উপরে থাকতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকটাই কিন্তু 0.7 উপরে আছে এবং প্রত্যেকটাই কিন্তু এই যে কম্পোজিট রিলায়েবিলিটি এভি এবং এমএসবি, তারপরে ম্যাক্সিমাম রিলায়েবিলিটি প্রত্যেকটাই কিন্তু এই যে একটা থ্রেশহোল্ড আছে, তো থ্রেশহোল্ডের উপরে আছে বা সেই থ্রেশহোল্ডটা ফ্লো করছে। মাস্টার ভ্যালিডিটি এবং রিলায়েবিলিটি এটা আমরা দেখতে পাইলাম এই সিএফ এর মাধ্যমে কিভাবে দেখতে হয়। এরপরে আমরা মডেল ফিটটা আমরা চেক করব। তো মডেল ফিট চেক করার জন্য আমাদের প্লাগইনে যেতে হবে, এরপরে মডেল ফিট মেজারে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে একটা বক্স আসবে যে মিসিং ডাটা চেক। তো আমাদের ডেটায় কোনো মিসিং ডেটা আছে কিনা, যে আমাদের ডেটা ফাইল ছিল সেই ডেটাতে কোনো মিসিং ডেটা যদি থাকে তাহলে কিন্তু আউটপুটটা আসবে না। তো এই জন্য আমরা আগের থেকে ওই যে বলছিলাম যে ডেটা প্রিপারেশন করে নিতে হয়, মিসিং ডেটা থাকলে পরে সেগুলো ক্লিয়ার করতে হয়, অর্থাৎ ডেটা প্রিপারেশন করতে হয়। এই জন্য ডেটা প্রিপারেশনের মধ্যে ওই যে গ্যাস কিনেশনের যে একটা ওয়েবসাইটে যে আমরা দেখছিলাম অনেকগুলো পার্ট, সেই পার্টগুলো আমাদের করতে হয়। তো আমাদের এখানে কিন্তু কোনো মিসিং ডেটা নাই, ডেটা একদম ক্লিয়ার ভালো আছে, এঙ্গেজ করা আছে। তো আমরা এখানে নো দিয়ে দিব। নো দেওয়ার পরে এরকম কিছু সময় এস্টিমেট করবেন, এস্টিমেট করার পরে আমাদের মডেল ফিটটা একটা ব্রাউজারে ওপেন করবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের মডেল ফিট মেজারটাও চলে আসছে। এখানে এই যে প্রত্যেকটা মান, এই যে ইন্টারপ্রিটেশনের মান, প্রত্যেকটার মান এক্সিলেন্ট হতে হয়। তো তিনটার মধ্যে যদি পাঁচটার মধ্যে যদি তিনটা এক্সিলেন্ট হয় তাহলে সেটা মানে সেটা অ্যাকসেপ্টেড করা যায়। আর যদি মানে পাঁচটার মধ্যে যদি দুইটা এক্সিলেন্ট হয় আর বাকি তিনটা যদি টেরিবল মান আসে, সেক্ষেত্রে কিন্তু ডেটা আবার নতুন করে কালেক্ট করে তারপরে আবার ডেটা অ্যানালাইসিস করা লাগে। তো এখানে যে কাট অফ ক্রাইটেরিয়া উল্লেখ করে দিছে যে সিএফআই এর মান অবশ্যই যদি 0.95 থেকে কি হয় মানে বড় হয়, সেক্ষেত্রে কিন্তু কি হবে, সেটা এক্সিলেন্ট। এই যে সিএফ এর মান 0.95 থেকে বড় হইলে সেটা অ্যাকসেপ্টেড, আর যদি 0.95 থেকে যদি ছোট হয় সেক্ষেত্রে কিন্তু সেটা টেরিবল। তো আমরা দেখতে পাচ্ছি যে সিএফ এর মান হচ্ছে এখানে এক্সিলেন্ট আছে, তারপরে হচ্ছে এসআরএমআর হচ্ছে এখানে এর মান হচ্ছে
10 থেকে বড় হতে হবে এবং কি 0.10 থেকে যদি বড় হয় সেক্ষেত্রে সেটা টেরিবল, আর যদি 0.08 থেকে যদি ছোট হয় সেটা হচ্ছে অ্যাকসেপ্টেড। তো অ্যাকসেপ্টেড হইলে পারে এটা এক্সিলেন্ট ডেটা। ঠিক এমনভাবে এই যে RMCA এর মানটা হচ্ছে এখানে উল্লেখ করে দেওয়া আছে কাট অফ ক্রাইটেরিয়াতে। তারপরে হচ্ছে গেন এই যে পি ক্লস, এটা দরকার নাই। তো পি ক্লস মানে হচ্ছে এখানে মানে পি ভ্যালুর মান। তো পি ভ্যালুর মান অবশ্যই এখানে দিতে হবে হচ্ছে 0.05 থেকে হচ্ছে আপনার ছোট হবে, আর হচ্ছে 0.001 এর থেকে বড় হইলে পারে সেই পি ভ্যালুর মানটা ঠিক আছে বলে ধরে নেওয়া হয়। তো আমাদের এটাও ঠিক আছে, এই যে এক্সিলেন্ট এখানে দেখা যাচ্ছে। আর তো আমাদের মডেল ফিটটা এইভাবে চেক করতে হয় এবং মডেল ফিটের মানটা এইভাবে দেখতে হয়। আর কিভাবে রাইটিং সাইডে যে লিখতে হয় সেটা পরে আমরা যখন রাইটিং সাইড কীভাবে লিখতে হয় সেটা নিয়ে যখন ভিডিও বানাবো তখন আমরা দেখব। আজকে শুধু আমরা দেখব যে কিভাবে মডেল ফিটটা বের করতে হয়, কিভাবে মাস্টার ভ্যালিডিটিটা বের করতে হয় CFA থেকে, সেটা আমরা দেখতেছি। তো আমাদের CFA থেকে কিভাবে মডেল ফিট অ্যানালাইসিস করতে হয়, তারপরে মাস্টার ভ্যালিডিটি কিভাবে বের করতে হয়, এটা কিন্তু আমরা দেখে নিলাম। এই মাস্টার ভ্যালিডিটি আর একটা সেকেন্ড মডেল ফিট অ্যানালাইসিস। তো এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। এখন আমরা হাইপোথিসিস কিভাবে টেস্টিং করে সেটা আমরা এখন দেখব। তো হাইপোথিসিস টেস্টিং করার জন্য আমাদের আগে মডেল খেয়াল করতে হবে, যে আমরা যে থিওরিটিক্যাল মডেলটা ড্র করছিলাম সেই মডেলটা আমাদের দেখতে হবে যে কীরকম আছে। তো আমরা এখন মডেলটা দেখি যে আমার মডেলটা কীরকম ছিল এই ডেটার, যেমন ফ্রেমওয়ার্ক যেটাকে বলা হয়। তো আমার ফ্রেমওয়ার্ক ছিল ঠিক এরকম। এগুলো সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স ভেরিয়েবল, যে লার্নিং থেকে পারসিভ বিহেভিয়ারাল কন্ট্রোল পর্যন্ত ছিল ইন্ডিপেন্ডেন্স ভেরিয়েবল, আর এটা হচ্ছে ডিপেন্ডেন্স ভেরিয়েবল, আর ডেট অবসেশনটা হচ্ছে মডারেটিং ভেরিয়েবল। আর জেন্ডারটা দিয়েছিলাম মডারেটিং ইফেক্ট হিসেবে, এটা পরে আমি ডিসকানেক্ট করছিলাম। তো আমার ফাইনাল যে আউটপুট মডেলটা ছিল ঠিক এরকম। আমার মডেলে যাই, মডেলে গেলে পরে আমরা বুঝতে পারবো। তো রাইটিং সাইডে যে কিন্তু এই যে এইভাবে কিন্তু আমাদের সকল ডেটার মান, এই যে মাস্টার ভ্যালিডিটি প্লাস মাস্টার ভ্যালিডিটির যে ফিগারটা মেজারমেন্ট মডেল, এটাও কিন্তু আমাদের অ্যাড করতে হবে। তারপরে যে হাইপোথিসিস টেস্টিংটা এভাবে অ্যাড করতে হবে। তো যখন রাইটিং সাইড কিভাবে লিখতে হয় সেটা যখন ভিডিও করব তখন সেটা আমরা জানতে পারবো। তো আমরা এখন হাইপোথিসিস টেস্টিং করার জন্য আমাদের মডেলটা আমাদের দেখতে হবে। এটা হচ্ছে আমাদের মডেল। তো এই মডেলের যে ইন্ডিপেন্ডেন্স ভেরিয়েবলটার সাথে এই ডিপেন্ডেন্স ভেরিয়েবলের যে কানেকশনটা, এইটা যদি আমরা ড্র করতে পারি, এমওসে ড্র করতে হবে। মূলত হাইপোথিসিস টেস্টিং করার জন্য আমাদের এই মডেলের ইন্ডিপেন্ডেন্স ভেরিয়েবলের সাথে ডিপেন্ডেন্স মডেলের একটা মডেল ড্র করতে হবে। ড্র করলে আমাদের হাইপোথিসিস টেস্টিংটা হয়ে যাবে। তো আরেকটা বিষয় আমাদের জানতে হবে যে আমাদের এমওসের যে এস্টিমেটেড ভ্যালু, সেটা আমাদের কিন্তু মডেল ফিট এবং মাস্টার ভ্যালিডিটি ছাড়াও আরেকটা মান আমাদের দেখতে হয়, সেটা হচ্ছে, তো আমাদের জানার এর জন্য কিন্তু আমাদের যে ভিউ টেক্সটে ক্লিক করতে হয়। ভিউ টেক্সটে ক্লিক করার পরে আমাদের যে এস্টিমেটের মানটা আমাদের দেখায়। তো এস্টিমেটের মানটা যখন ক্লিক করব তখন আমাদের এই যে রিগ্রেশন ওয়েটটা আমাদের খেয়াল করলে বুঝতে পারবো যে, যেমন এখানে কিন্তু যে L1 এর সাথে L1 এ এই যে এখানে কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড রিগ্রেশন ওয়েটের মান কিন্তু এখানে এস্টিমেটেড ভ্যালুর মান কিন্তু এখানে দেখাচ্ছে। আর এই যে এখানে পি ভ্যালুর মানটাও এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপরে মডেল ফিটটাও আমরা এখান থেকে দেখে নিতে পারবো। যেমন এর আগে যেটা আমরা দেখছিলাম, খেয়াল রাখতে হয়, যেমন এই যে CFI, তারপর হচ্ছে TLI, এইগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হয়। যখন ডেটা আউটপুটটা আমরা হচ্ছে রাইটিং সাইডে লিখবো তখন আমাদের এই মানগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এখন আমরা হচ্ছে হাইপোথিসিস টেস্টিংটা কিভাবে করে সেটা আমরা দেখব। তো হাইপোথিসিস টেস্টিং করার জন্য আমাদের ঠিক এইভাবে একটা একদম এরকমভাবে আমাদের ড্র করতে হবে। তো ড্র করার জন্য বেসিক্যালি আমাদের
এটা ম্যানুয়ালি করতে হবে। তো ম্যানুয়ালি করার জন্য আমরা কিভাবে করব আমরা একটু দেখে নিই। আমরা একটা আইকে দেখাই। তো এটা এঁকে দেখার জন্য আমাদের প্রথমে এই যে এই বাটনে ক্লিক করতে হবে, এই ড্র এ লেটেন্ট ভেরিয়েবল, এই এখানে ক্লিক করার পরে এখানে যে কয়টা আমাদের ভেরিয়েবল থাকবে সেই কয়বার আমরা এখানে ক্লিক করব। ভেরিয়েবলের আইটেম মেজারমেন্ট আইটেম থাকবে। তো আমি 4 বার যদি আমরা ক্লিক করি তখন আমাদের এরকম 4টা আসবে। এরপরে আমরা এই বাসে ক্লিক করে তারপরে হচ্ছে আমরা এটা ছোট বড় করে নিব। ঠিক এইভাবে এই ম্যানুয়ালি ড্র করার পরে আমাদের হচ্ছে প্লাগইনে যে ড্র করার পরে আমরা এখানে এস্টিমেট ক্যালকুলেটে ক্লিক করার পরে দেন প্রসিড উইথ অ্যানালাইসে ক্লিক করে আমাদের একটা এস্টিমেটেড ভ্যালু আসবে। তারপরে হচ্ছে এই এখানে যদি আমরা ক্লিক করি তো আমাদের ভিউ যে আউটপুট পাথ ডায়াগ্রামটা আমরা দেখতে পাবো। তো এখানে কিন্তু এই ডায়াগ্রামটা আমরা লক্ষ্য করতে পারতেছি। তারপরে আমরা প্লাগইনে যাই, দেন আগের মতো মডেল ফিটে ক্লিক করলে পারে নো মিসিং ডাটায় ক্লিক করলে আমাদের এই প্রসিড উইথ অ্যানালাইসিসে ক্লিক করলে আমাদের আউটপুটটা দেখা যাবে। তো মডেল ফিটে যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে হাইপোথিসিস, এখানে কিন্তু আমাদের ইন্টারপ্রিটেশনের মান কিন্তু শুধুমাত্র একটা টেরিবল ছাড়া বাদ বাকি সবগুলো অ্যাকসেপ্টেবল। যেমন এইটা আছে অ্যাক্সিলেন্ট, তারপর এটা আছে অ্যাকসেপ্টেবল, তারপরে এই এস আর এম আর এর যেটা এটা আছে টেরিবল, তারপর হচ্ছে আর এম সি এফ, তারপরে পি ভ্যালুর মান, এই দুইটাই কিন্তু অ্যাক্সিলেন্ট আসছে। তো মডেল ফিট গেল। এরপর হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভ্যালিডিটি টেস্ট করতে হবে। আমরা আমাদের হচ্ছে এস্টিমেটটা দেখতে হবে। তার জন্য এই ভিউ টেক্সটে ক্লিক করলে পারে আমাদের এস্টিমেটটা আমরা দেখতে পাবো এখানে। এর জন্য এস্টিমেটে ক্লিক করার পরে আমাদের রিগ্রেশন ওয়েটে যাই আমরা দেখতে পাবো যে আমাদের হাইপোথিসিস মূলত কোনগুলো অ্যাকসেপ্টেড। তো আমরা এখানে খেয়াল করি যে বিহেভিয়ারাল ইন্টেনশনটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্স ভেরিয়েবল, আর বাদ বাকি যেমন লার্নিং, তারপরে ইউনিকনেস, সোশ্যালাইজেশন, তারপর হচ্ছে এই যে ইমোশনাল রেসপন্স, তারপরে সোশ্যাল মিডিয়া, পারসিভ বিহেভিয়ার কন্ট্রোল, এরপরে টুরিস্ট ইনফরমেশন সার্চ, এই প্রত্যেকটাই কিন্তু আমার হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ভেরিয়েবল, আর বিহেভিয়ারাল ইন্টেনশনটা কিন্তু আমাদের ডিপেন্ডেন্স ভেরিয়েবল। তো এই বিহেভিয়ারাল ইন্টেনশনের সাথে এই ইন্ডিপেন্ডেন্স ভেরিয়েবলের যে রিলেশন সেটা পজিটিভলি নাকি নেগেটিভলি সেটা কিন্তু আমরা এই পি ভ্যালুর মানের উপর ডিপেন্ড করে বুঝতে পারবো যে আমার হাইপোথিসিসটা অ্যাকসেপ্টেড না রিজেক্টেড। তো আমি এখানে একটা কথা বলে রাখি যে পি ভ্যালুর মান যদি 3 স্টার আসে তাহলে ওইটা অ্যাকসেপ্টেড, আর যদি 3 স্টার না আসে তাহলে সেটা রিজেক্টেড। আর এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে পি ভ্যালুর মান যদি, এর আগে আমি মডেল ফিটে বলছিলাম যে পি ভ্যালুর মান যদি 0.05 এর থেকে যদি ছোট হয় এবং 0.001 এর থেকে যদি বড় হয় তাহলে ওইটা অ্যাকসেপ্টেড। তো আমরা হাইপোথিসিস কোনটা অ্যাকসেপ্টেড কোনটা রিজেক্টেড সেটা আমরা বুঝতে পারলাম। এখন হাইপোথিসিস টেস্টিংটাও আপাতত বোঝা গেল। তো এইভাবে আমাদের হাইপোথিসিস টেস্টিংটা করতে হবে ম্যানুয়ালি ড্র করে, এই প্যারামিটার, তারপরে এই যে লেটেন্ট ভেরিয়েবল ইন্ডিকেটর ইউজ করে। তো এই ছিল হচ্ছে সিস্টেম। তো এরপর হচ্ছে আমাদের হচ্ছে মিডিয়েশন এবং মডারেশন অ্যানালাইসিস করতে হয়। তো আমাদের যে সিস্টেমগুলো ছিল যে আমরা অ্যানালাইসিসের ক্ষেত্রে কি আমরা আজকে দেখব সেটা কিন্তু আমাদের অনেক কিছুই জানা হয়ে গেল। তো আমরা দেখি যে আসলে আমাদের কি হয়েছে এ পর্যন্ত। তো অ্যামোসের ইন্টারফেস কিন্তু আমাদের পরিচিত হয়ে গেছে। তারপরে প্যাটার্ন ম্যাট্রিক্স বিল্ডার কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা জানতে পারলাম। তারপরে সিএফ এর যে মডেল ফিট অ্যানালাইসিস, তারপরে মাস্টার ভ্যালিডিটি কীভাবে করতে হয় সেটা আমরা জানলাম। হাইপোথিসিস টেস্টিংটাও আমরা কিছুটা বুঝতে পারছি, এখানে হাইপোথিসিসটা আমরা উল্লেখ করে দিই। তো হাইপোথিসিস টেস্টিংয়ের জন্য আমাদের ওই ম্যানুয়ালি ইন্ডিকেটর ইউজ করে আমাদের ড্র করতে হয়। তো এটাও কিন্তু আমাদের দেখিয়েছি কিভাবে ড্র করতে হয়, ওইভাবে কিন্তু অল্পের ওপর আমি দেখাইছি, এখন হাতে সময় নেই এই জন্য। তো তারপরে আমাদের ওই এস্টিমেটেড ভ্যালু বের করতে হয়, তারপরে মডেল ফিটটা দেখতে হয় যে কীরকম আছে। তো মিডিয়েশন এবং মডারেশন অ্যানালাইসিস করার জন্য আমাদের ইন্টারাকশন করতে হয় এসপিএসএস এ, সেটা কিভাবে করতে হয় সেটা আমরা এখন দেখব। এরপরে মডারেশন অ্যানালাইসিস আমরা দেখব নেক্সট পার্টে। তারপর হচ্ছে কিন্তু আজকে আমরা শুধু মডারেশন অ্যানালাইসিস করার জন্য এসপিএসএস এ যে কাজ করতে হয় সেটা আমরা এখন দেখব। তো মডারেশন অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদের ইন্টারাকশনটা করতে হয়, সেটা ইন্টারাকশনটা কিভাবে করে আমরা এখন একটু দেখব। যে এই যে উল্লেখ করে দিয়েছিলাম যে ইন্টারাকশন ফর মডারেশন অ্যানালাইসিস, তো আমরা এখন এই ইন্টারাকশন ফর মডারেশন অ্যানালাইসিসটা দেখব। তো মডারেশন অ্যানালাইসিস করার জন্য যে ইন্টারাকশন করতে হয় সেটা কিভাবে করতে হয় সেটা আমরা এখন দেখি। তো আমার এখানে অলরেডি ইন্টারাকশন করা আছে এই ডেটার।
যেমন এই যে লার্নিং ইউনিকনেস, সোশ্যালাইজেশন, ইমোশনাল রেসপন্স। তো এগুলো করার জন্য আমাদের হচ্ছে প্রথমে মিন বের করতে হয়, তারপরে মিনের সাথে এই আমাদের ডিপেন্ডেন্স ভেরিয়েবলের ইন্টারাকশন করতে হয়, মানে গুণ করতে হয়। তো এটা করার জন্য আমরা প্রথমে হচ্ছে এই ট্রান্সফর্মে ক্লিক করব, দেন কম্পিউট ভেরিয়েবলে ক্লিক করার পরে দেন এই L1, তারপরে L2, L3, L4 এগুলো আমরা সিলেক্ট করে নিব। তো এখানে আগে টার্গেট ভেরিয়েবল দিব হচ্ছে, যেহেতু আমাদের মিন বের করতে হবে L এর, L2 মানে লার্নিং এর মিন বের করতে হবে। আমি বুঝাই বলি আবার, আমাদের ভেরিয়েবলের নাম হচ্ছে লার্নিং অ্যান্ড এক্সপিরিয়েন্স, কিন্তু আমাদের ভেরিয়েবলের 4টা মেজারমেন্ট আইটেম আছে। তো 4টা মেজারমেন্ট আইটেমেরই তো আমাদের ডেটা কালেক্ট করা হয়েছে। তো এই ডেটা কালেক্টগুলো 4টার যে মেজারমেন্ট আইটেমের যে ডেটা কালেক্ট করছি, এই 4টার ডেটাগুলোকে আমাদের মিন করতে হবে, মানে হচ্ছে গড় বের করতে হবে। তো এটা করার জন্য আমাদের প্রথমে আগে একটা নাম দিতে হবে, যে এই যে মিন করলাম সেটার নাম দিতে হবে। তো আমরা লার্নিংয়ের যেহেতু মিন বের করতেছি, তো আমরা এখানে এল তারপরে এখানে একটা ড্যাশ ইউজ করব, দেন হচ্ছে আমরা এখানে লিখে দিব মিন। তো আমার যেহেতু অলরেডি এল এর মিন বের করা আছে, তো আমরা এখানে লার্ন দিয়ে দিই, LEARNING, লার্নিং মিন উল্লেখ করে দিই। তারপরে আমরা এখানে যে নিউমেরিক্যাল এক্সপ্রেশনে যাই, দেন হচ্ছে এই এলটা ওখানে নিব, দেন হচ্ছে প্লাসে ক্লিক করব, এখানে করতে পারেন। তারপরে আবার প্লাসে যে L3 দিব, তারপরে আবার প্লাসে যে L4 দিব। তো L4 দেওয়ার পরে এইগুলো হচ্ছে একটা ব্র্যাকেটের মধ্যে নিব, যেমন এই ব্র্যাকেটের মধ্যে নেওয়ার পরে দেন এখানে এই যে এটা ক্লিক করব, এটা ক্লিক করে দেন 4 ধরা, যেহেতু এখানে 4টা হচ্ছে মেজারমেন্ট আইটেম আছে, L1, L2, L3, L4। তো এখানে যে আমরা 4 দ্বারা ভাগ করব, তো ভাগ করলে আমাদের কিন্তু এর মানটা বের হয়ে আসবে। তারপরে আমরা ওকেতে ক্লিক করব, ওকেতে ক্লিক করলে আমাদের এই মানটা কিন্তু অলরেডি চলে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের মানটা, এই যে লার্নিং এবং মিন, এই মানটা কিন্তু আমাদের অলরেডি চলে আসছে। তো এই লার্নিং এর মিন বের করার পরে আমাদের হচ্ছে এই লার্নিং এর সাথে লার্নিং এর মিন বের করার পরে আমাদের যে এটা তো আমাদের ইন্ডিপেন্ডেন্স ভেরিয়েবল, আমাদের হচ্ছে লার্নিং এর সাথে ইন্ডিপেন্ডেন্স ভেরিয়েবলের সাথে আর কি মডারেটিং ভেরিয়েবলের আর কি ইন্টারাকশন করতে হবে। তো এখন আমরা মডারেটিং ভেরিয়েবল যেটা আছে সেটার সাথে আর কি সেটার মিনটাও বের করি। তো আমাদের আবার কম্পিউট ভেরিয়েবলে যাই, দেন হচ্ছে আমরা এখানে L1, L2, L3টা কেটে দিয়ে এখানে মডারেটিং ভেরিয়েবল যেহেতু আমার আছে হচ্ছে ডেট অফ সেশন, তো এখানে ক্লিক করে দেন আবার প্লাস দিব, তারপরে 2তে ক্লিক করে প্লাস দিব, দেন হচ্ছে 3তে ক্লিক করে প্লাস, এরপরে 4এ ক্লিক করে। যদি আমার মেজারমেন্ট আইটেম 5টা হয় সেক্ষেত্রে 5 বার যোগ করতে হবে এবং ভাগ করতে হবে 5 দ্বারা, এখানে 5 দিতে হবে। যদি 6টা হয় 6 দ্বারা ভাগ করতে হবে, 10টা হলে 10 দ্বারা ভাগ করতে হবে, ঠিক এইভাবে। আর যেহেতু টার্গেট ভেরিয়েবল যেহেতু আমার হচ্ছে ডেট অফ সেশন, তো আমরা এখানে ডেটটা ক্লিক করে দিই। ক্লিক করার পরে দেন আমরা ওকেতে ক্লিক করলে আমাদের হচ্ছে এই ডেট অফ সেশনের যে মিন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যে ডেট অফ সেশনের মিনটা আমরা পেয়ে গেছি। এইবার আমাদের এই লার্নিং মিনের সাথে ডেট অফ সেশনের মিনের গুণ করতে হবে, মানে মেন যে কাজটা ইন্টারাকশন করতে হবে। এখন ইন্টারাকশন করার জন্য কম্পিউট ভেরিয়েবলে যাব, তারপর হচ্ছে এখানে লিখব যে কি লিখব যে এল, তারপর হচ্ছে ইন্টারাকশন, এখানে আমরা একটা স্টার চিহ্ন দিতে পারি, এল ইন্টারাকশন, তারপর হচ্ছে ডেট অফ সেশন, এল ইন্টারাকশন ডি, এটা লিখে তারপর হচ্ছে আমরা এখান থেকে ক্রস দিয়ে দিব, কেটে দিয়ে দেন আমাদের যে এখন যে মানটা বেরোলো একটু আগে আমরা দেখতে পাচ্ছি যে লার্নিং অ্যান্ড মিন এবং ডেট অফ সেশন মিন এই দুটো আমরা গুণ করব। তো এটা এখানে ক্লিক করে এখানে ক্লিক করব, এই নিউমেরিক্যাল এক্সপ্রেশনে নিয়ে আসবো, দেন হচ্ছে আমরা এখানে এই স্টারে ক্লিক করব এবং ডেট অফ সেশনের এই মিনটাও এই সাইডে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা ওকেতে ক্লিক করব। আমাদের ভেরিয়েবল নেম, কন্টেন্টস অ্যান্ড ইলিগাল ক্যারেক্টার, এখানে যে আমাদের এই কন্টেন্টসটা বাদ দিতে হবে, যেখানে ভেরিয়েবলের মান দিতে হবে, একটা ড্যাশ দিয়ে দিই। তারপরে আমরা এখন এটাকে গুণ করলে পরে আমাদের ওকেতে ক্লিক করলে আমাদের মান কিন্তু বের হয়ে আসবে। এই যে আমাদের মান এল গুণ ডি, এটা কিন্তু ইন্টারাকশন, অর্থাৎ মডারেটিং অ্যানালাইসিসের সময় আমাদের এই ইন্টারাকশনটাও দেখাতে হবে। তো সব এখানে আমাদের
ইন্টারেকশনটা আমরা শিখতে পারলাম। এই ইন্টারেকশন ফর মডারেশন অ্যানালাইসিসটা আমাদের কিন্তু হয়ে গেল। এখন আমাদের বাকি শুধু আছে হচ্ছে এই মডারেশন অ্যানালাইসিস এবং মিডিয়েটিং অ্যানালাইসিস, তাহলে কিন্তু আমাদের অল কমপ্লিট হয়ে যায়। তারপরে আরও অনেক কিছু থাকে যেগুলো আননেসেসারি যে ডাটা প্রিপারেশনের ক্ষেত্রে লাগে, যেমন গ্যাসকিনেশনের ওই ওয়েবসাইটে দেখতে পাইছিলাম। তো যার যেমন প্রয়োজন সেটা আপনারা দেখে নেবেন, ওই অনুযায়ী ডাটার প্রিপারেশন করবেন। আমি জাস্ট আউটপুটটা কিভাবে আসে এবং রাইটিং সাইডে কী কী লাগে সেটা আমি দেখাইলাম। আর বাকিটা মডারেশন অ্যানালাইসিস এবং মিডিয়েশন অ্যানালাইসিসটা আমরা অন্য একটা ভিডিওতে দেখাবো। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো আমরা হচ্ছে এখন মডারেশন অ্যানালাইসিস করব এবং মিডিয়েশন অ্যানালাইসিস করব পার্ট বাই পার্ট, স্টেপ বাই স্টেপ। তো আমরা প্রথমে হচ্ছে মডারেশন অ্যানালাইসিস করার জন্য কিন্তু আমাদের এসপিএসএস থেকে আমাদের ইন্টারেকশন করে নিতে হয়। তো আমরা প্রথমে মডারেশন অ্যানালাইসিস করব এবং আমাদের যে স্টেপ ছিল সেই স্টেপগুলো আমরা এখন ফুলফিল করব। একদম পুরো যে অ্যানালাইসিসের যে যা যা করা দরকার ছিল সবগুলো আমরা এখন করব। এবং আমি লাস্টে একটা বিষয় উল্লেখ করব, সেটা হচ্ছে কিভাবে আপনারা হচ্ছে এই যে অ্যানালাইসিসের এই পার্টটা কিভাবে হচ্ছে রাইটিং সাইডে লিখবেন এবং সেই প্রসেসটা আমি দেখাই দিব। রাইটিং পার্ট, অ্যানালাইসিসের আউটপুটটা রাইটিং পার্টে কিভাবে লিখবেন আর কি। অ্যানালাইসিস আউটপুট, রাইটিং পার্টে অ্যানালাইসিস আউটপুটটা কিভাবে লিখবেন সেটাও আমি লাস্টে দেখাই দিব। তো আমরা এখন মডারেশন অ্যানালাইসিসটা শুরু করি। এর জন্য আমাদের প্রথমেই এই মডারেশন অ্যানালাইসিস করার জন্য আমাদের এই ইন্টারেকশনটা করে নিতে হবে। তো আমাদের এই ইন্টারেকশনটা যেহেতু হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে, করা আছে, তো তারপরে আমি এখানে এই জায়গায় আমি করে দিই স্টেপ বাই স্টেপ, যেহেতু সব করতে হবে। আমাদের ইন্টারেকশনটা হয়ে গেছে। আমরা একটু আগে যেটা দেখছিলাম এসপিএসএস এ যে ইন্টারেকশন করছিলাম সেটা আমরা এখন দেখি। ইন্টারেকশনটা করছিলাম হচ্ছে যে ডেটাই ইন্টারেকশনটা করছিলাম সেই ডেটাটা আমরা এখন ওপেন করব এসপিএসএস এ। এই এসপিএসএস ডেটা ফর সিএফএ এখানে আমরা ক্লিক করি। তো আমরা এসপিএসএস এটা ওপেন করে নিয়েছি। এখানে হচ্ছে আমরা যেটা অ্যানালাইসিস করছিলাম মডারেশন অ্যানালাইসিসটা, মাত্র মডারেশন অ্যানালাইসিস করার জন্য দুইটা করছিলাম। সেটা হচ্ছে যে আচ্ছা, এখানে ওটা আমি মেবি সেভ করে নাই, যার জন্য চলে গেছে। তো আমরা আবার আমাদের যেটা আছে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আমি বলছিলাম যে প্রথমে এই মেজারমেন্টের যে ভেরিয়েবলের যে মেজারমেন্টগুলো আছে সেই মেজারমেন্টগুলো যোগ করে সেই 5 দ্বারা বা 4 দ্বারা যে কয়টা মেজারমেন্ট সেই কয়টা দ্বারা ভাগ করে মিন বের করতে। তো যেমন আমার এল এর মিন বের করা আছে, ইউ এর মিন বের করা আছে, মানে সোশ্যালাইজেশনের মিন বের করা আছে। এর সাথে আমার যেহেতু মডারেশন আছে, মডারেশনটা হচ্ছে ডেট অফ সেশন ডিও। তো এই প্রত্যেকটার সাথে এই যে এইগুলোর সাথে এই ডিও অর্থাৎ এই প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্স ভেরিয়েবলের সাথে আমাদের হচ্ছে এই ডেট অফ সেশনের গুণ করতে হবে। তো আমার এখানে করা আছে অলরেডি। আমি এর আগে ভিডিওতে কিভাবে গুণ করতে হয় বা ইন্টারেকশন করতে হয় আমি দেখাই দিছি। তো এটা কিভাবে করতে হয়, এই যে আমি এখানে আমার আউটপুট আছে, অর্থাৎ এই এল এর সাথে এই সেলের এই কলামের সাথে আমার ডেট অফ সেশনের গুণ করতে হবে। তো এটা কিভাবে করতে হয় এটা আগের ভিডিওতে দেখানো হয়েছে। কম্পিউট ভেরিয়েবলে যায়, দেন হচ্ছে এই এখানে হচ্ছে এল এর সাথে এটার সাথে ওইটা এখানে নেবেন, দেন হচ্ছে এখানে গুণ দিবেন, দেন হচ্ছে এই যে ডিও, যেহেতু আমার ডেট অফ সেশনের সাথে প্রত্যেকটার মানে এই ডেট অফ সেশনের সাথে এই যে প্রত্যেকটার গুণ করতে হবে। তো এটার সাথে এল এর সাথে ডিও এখানে দিয়ে গুণ করে এখানে একটা নাম দিলে পারে, টার্গেট ভেরিয়েবল যে নামে আর কি যাবে আউটপুটটা যাবে সেটা দিয়ে দিলে পারে, দেন ওকে দিলে পারে হয়ে যাবে। তো এটা আগের ভিডিওতে দেখানো হয়েছে। এখন আমরা শুধুমাত্র এখান থেকে এই আউটপুটটা আমরা নিয়ে যে জাস্ট মডারেশন ইফেক্টটা করব। তো আমাদের মডারেশন অ্যানালাইসিস করার জন্য আমাদের এমওস ফাইল ওপেন করতে হবে। তো আমরা এখন একটা নতুন ফাইল ক্রিয়েট করি।
তো এখানে নিউ ফাইল ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে আমাদের হচ্ছে প্রথমেই ডেটাটা নিয়ে আসতে হবে। তো ডেটা নিয়ে আসার জন্য আমাদের এই ডেটা ফাইলসে ক্লিক করতে হবে, দেন হচ্ছে গ্রুপ নাম্বার 1 এইখানে ডাবল ক্লিক করে আমাদের ডেটাটা নিয়ে আসতে হবে। তো ডেটাটা যেখানে আছে সেই লোকেশনে যাইতে হবে। প্রথমে আমরা রিসার্চে যাই, দেন হচ্ছে রিসার্চ পেপার, এরপরে এরপরে ডেটা, এই যে আমরা যেখান থেকে ডেটাটা নিব এখান থেকে আমরা ডেটাটা নিয়ে আসি, স্পেসিস ডেটা অ্যানালাইসিস, এই ডেটা ফর সিএফএ এখানে ক্লিক করলেই চলে আসবে। তো আমরা ওকেতে ক্লিক করি, ওকেতে ক্লিক করার পরে আমাদের ম্যানুয়ালি আমরা হচ্ছে ড্র করতে পারবো, কিন্তু আমরা ওগুলো না করে দেন হচ্ছে আমরা এখান থেকে একবারে এখানে ক্লিক করতে হবে আমাদের এই জায়গায়। এই যে এখানে ক্লিক করলে আমাদের ভেরিয়েবলগুলো চলে আসবে। তারপরে আমাদের যেটা আমরা গুণ করেছিলাম, যেমন এই যে ডেট অফ, অর্থাৎ মডারেশন এফেক্ট এল এর সাথে, এটা আমরা সেভ করে দিই, যে কোনো একটা নামে সেভ করে দিই। অবশ্যই আমাদের সেভ করে নিতে হবে। আমরা লিখে দিই মডারেশন অ্যানালাইসিস। তো সেভ করে দেওয়ার পরে প্রথমে আমাদের এল নিয়ে আসতে হবে, তারপরে ডিও নিয়ে আসতে হবে, এরপরে হচ্ছে এল ডিও, তারপরে বিহেভিয়ার ইন্টেনশন, তারপরে আমাদের একটা এই প্যারামিটার ইউজ করতে হবে। তো প্যারামিটার ইউজ কিভাবে করতে হয় এটা আমরা দেখবো একটু পরে। তো আমাদের প্রথমে এল, তারপরে ডেট অফ সেশন, মানে প্রথমে ইন্ডিপেন্ডেন্স ভেরিয়েবল, তারপরে সেকেন্ড মডারেটিং ভেরিয়েবল, তারপর হচ্ছে ইন্টারাকশন ভেরিয়েবল, দেন হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ভেরিয়েবল। এইভাবে আমাদের মডারেশন অ্যানালাইসিস করতে হবে। তো আমরা প্রথমে বের করি, এটা করার জন্য আমাদের ফাইলটা আবার ওপেন করতে হবে, ওপেন ফাইল, দেন হচ্ছে আমরা যেখানে এই করলাম সেভ করলাম এখানে ক্লিক করি। এবার আমাদের ডেটা যেখান থেকে আমরা ডেটাটা মানে আমাদের সেভ করার পরে ডেটা এনগেজ করার পরে, এই যে আমরা ডেটা এনগেজ করা আছে অলরেডি, তারপরে আমরা এখানে ক্লিক করব, অর্থাৎ এই লিস্ট ভেরিয়েবল ইন ডাটা সেটে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আমাদের যেটার আমরা আর কি মডারেটিং অ্যানালাইসিস করব পার্ট বাই পার্ট, সেগুলো আর কি এখানে আলাদাভাবে দেওয়া আছে। যেমন আমরা প্রথমে নিব হচ্ছে এলটা আমরা নিলাম, এরপর হচ্ছে আমরা নিব হচ্ছে এইটা, অর্থাৎ ডিওটা নিব, এরপরে আমরা নিব হচ্ছে ইন্টারাকশন ভেরিয়েবল, অর্থাৎ এল এবং ডি এর সাথে যেটা আছে এইটা, এরপরে আমরা বিহেভিয়ার ইন্টেনশনটা নিব। এটা নেওয়ার পরে আমরা এখান থেকে ক্রস করে দিব, দেন হচ্ছে আমরা এটা ড্র করব এখান থেকে। এইভাবে আমরা ড্র করে নিব। তো ড্র করার পরে আমরা হচ্ছে এই যে ড্র কভারিয়েন্সটা আমরা এখন ড্র করব। তো এর জন্য আমাদের প্রথমে এখানে ক্লিক করতে হবে, তারপর হচ্ছে এভাবে সবগুলো ড্র করে নিতে হবে। তারপরে আমাদের হচ্ছে এখান থেকে এইরকম না করলেও হবে, আপনারা হচ্ছে একটু সাজায় নেবেন। সেটা কিভাবে আমি আবার দরকার নতুন করে করতেছি। এই কভারিয়েন্স ড্র করতে হয় কিভাবে, এই যে এখানে ক্লিক করতে হবে, এই যে অ্যারো চিহ্ন যেটা দুই পাশে আছে এটাতে ক্লিক করে দেন এইভাবে নেবেন। নেওয়ার পরে যে কলমের মতো যেটা আছে, যে টাচ আপে ভেরিয়েবল, এখানে ক্লিক করে এটা এখানে একটা করে ক্লিক করলে পারে সুন্দরভাবে আর কি ডিজাইন হয়ে যাবে। তারপরে আমাদের এই যে এখানে এটাই ক্লিক করে এস্টিমেট করতে হবে, ক্যালকুলেট এস্টিমেট করলে পারে এই যে প্রসিড উইথ অ্যানালাইসিস, এখানে ক্লিক করলে এস্টিমেট হয়ে আমাদের আউটপুটটা বের হয়ে আসবে। তো আমাদের এই যে এস্টিমেটেড এটা আমাদের দেখাইতে হবে, এই যে এস্টিমেটেড মিনস অ্যান্ড ইন্টারসেপ্ট, তারপরে আউটপুটে ইনডাইরেক্ট, ডাইরেক্ট, স্ট্যান্ডার্ড, এস্টিমেটেড, এগুলো আমাদের সিলেক্ট করে দিতে হবে এখান থেকে। তো এরপর আমাদের হচ্ছে একটু ওই একটা প্যারামিটার ইউজ করতে হবে। তো আমরা এখানে যে একটা প্যারামিটার ইউজ করব, দেন হচ্ছে আমরা একটা এই
নেম আনঅবজেক্ট ভেরিয়েবল দিব, এটার একটা নাম দিব। এরপর হচ্ছে আমরা এস্টিমেট করব, এখানে ক্যালকুলেটর এস্টিমেট করে দেন হচ্ছে আরেকটু কাজ করা যায়, এটা একটু ডিজাইন করতে পারি আমরা। এটা জুম ইন জুম আউট করে দেন হচ্ছে এটা এখানে যে এই চেঞ্জ দ্য শেপ অফ দ্য অবজেক্টিভে ক্লিক করে, তো এটা কিভাবে করতে হয়, এখানে যেমন আমরা যদি এটা ডাবল ক্লিক করি আরও অনেক ছোট হয়ে যাবে, কিন্তু যদি আবার কন্ট্রোলে চাপ দিয়ে এটা ক্লিক করে কন্ট্রোলে চাপ দিই তাহলে চাপ না, এটা প্রেস করে দেন কন্ট্রোলে প্রেস করে এইভাবে ছোট বড় করা যায় আপনাদের প্রয়োজন অনুযায়ী। যেমন ভেরিয়েবলের নামগুলো যেমন থাকবে, যদি একক করা হয়, একটা লেটার থাকে তাহলে একটু ছোট থাকবে বা একটু বড় থাকলে পারে, সমস্যা নেই, এটাই কোনো অ্যানালাইসিসের সমস্যা হয় না। তো আপনাদের সুবিধা অনুযায়ী এভাবে আর কি ডিজাইন করে নেবেন। দেন এটা যদি একটু সাজাইতে চান এইভাবে সাজাই নেবেন, এই বাসে ক্লিক করে, মানে একটু দেখার সুবিধার জন্য, দেখতে ভালো দেখাবে এই জন্য আর কি এভাবে করে নিতে পারেন। তো এটা যে আহামরি তেমন একটা কাজে দিবে এরকম কিছুই না, আপনাদের সুবিধার জন্য সুবিধা মোতাবেক করে নেবেন এটা। এরপরে এটাও চাইলে একটু ছোট বড় করে নিতে পারেন, তবে সবসময় খেয়াল রাখবেন যে একটা ইন্ডিপেন্ডেন্স ভেরিয়েবল হবে, আরেকটা হচ্ছে মডারেটিং ভেরিয়েবল হবে, আর একটা হচ্ছে এই যে এটা, আরেকটা হচ্ছে ইন্টারাকশন ভেরিয়েবল, অর্থাৎ এইটা এবং এটার গুণফল হবে এইটা, আর এটা হবে ডিপেন্ডেন্স ভেরিয়েবল। তারপরে এখানে একটা প্যারামিটার ইউজ করবেন এবং একটা অবজার্ভ নাম, মানে একটা এই প্লাগইনে যায় এই নেম আনঅবজার্ভ ভেরিয়েবলের একটা নাম দিয়ে দিবেন। দেওয়ার পরে আমরা এখন এস্টিমেট করব, এস্টিমেট করার পরে দেন হচ্ছে আমরা আউটপুটে এই যে এখানে যদি আমরা ক্লিক করি অর্থাৎ তাহলে আমাদের একটা ফলাফল দেখাবে। এরপরে হচ্ছে আমরা প্লাগইনে যাই, যদি আমরা মডেল ফিট মেজারমেন্টে ক্লিক করি, নোতে ক্লিক করি, তাহলে আমাদের একটা আউটপুট এখান থেকে দেখাবে যে এখানে উল্লেখ করা আছে যে সিএফআই কত, তারপরে এসআরএমআর কত, তারপরে আরএমসি টেরিবল। তারপর তো আমরা হচ্ছে এখানে এই এস্টিমেট ভিউ টেক্সটে ক্লিক করে আমাদের এস্টিমেটটা এখান থেকে দেখে নিতে পারবো। এই যে এখানে এস্টিমেটে ক্লিক করলে আমাদের যে মডারেটিং ইফেক্ট করছে কি করছে না সেটা আমরা দেখতে পারবো, এই যে রিগ্রেশন ওয়েটে যায়। তো এখানে আমরা দেখতে পারতেছি যে বিহেভিয়ারাল ইন্টেনশন অর্থাৎ মডারেটিং ডিপেন্ডেন্স ভেরিয়েবলের সাথে এল এর সাথে যে ডিরেক্ট যে ইফেক্টটা, অর্থাৎ লার্নিং এক্সপিরিয়েন্সের সাথে বিহেভিয়ার ইন্টেনশনের যে ডাইরেক্ট ইমপ্যাক্ট বা ইফেক্টটা এটা হয় নাই, তারপরে ডেট অফ সেশনের সাথেও হয় নাই, এরপরে হচ্ছে যে ইন্টারাকশন মডারেটিং ইফেক্টটাও হয় নাই। এখানে মান হচ্ছে গেন এই পি ভ্যালুর মান সবসময় 0.5 থেকে 0.05 থেকে ছোট হবে, এবং পি ভ্যালুর মান যদি 0.001 থেকে বড় হয়, একটু বড় হয়, সেক্ষেত্রে সেটা অ্যাকসেপ্টেড। কিন্তু এটা অ্যাকসেপ্টেড না, আমার মেবি এইটা অ্যাকসেপ্টেড হয়েছিল না, আমার হয়েছিল মাত্র দুইটা হয়তো ইউনিকনেস হয়েছিল, আরেকটা হচ্ছে সোশ্যালাইজেশন। তো আমরা দেখার সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে এই দুইটা করলাম। এই আউটপুটটা আমরা দেখতে পাইলাম যে আলটিমেটলি আমাদের আউটপুটটা কি আসে। তো এটা হচ্ছে না আউটপুট, এখান থেকে আপনারা দেখে নেবেন, তারপরে যে স্ট্যান্ডার্ড রিগ্রেশন ওয়েটের মাধ্যমে দেখতে পারবেন। তো এটাই ছিল হচ্ছে মডারেশন ইফেক্ট বা মডারেটিং অ্যানালাইসিস। আর হচ্ছে যে ভিউ টেক্সটে যায় এই এস্টিমেটটা দেখতে পারবেন। তো এরপরে মডেল ফিটটাও দেখতে পারবেন, যে সিএফআই, তারপরে টিএলআই, তারপরে আইএফআই, এনএফআই, আরএফআই এগুলো আপনারা দেখতে পারবেন এখানে যায়। এরপরে আরএমসি, এসিএ এগুলো এখান থেকে দেখা যাবে, এই যে মডেল ফিট এবং এস্টিমেট এই দুটো থেকে। এরপরে মডেল ফিট ইন্ডিসেস আছে, তারপরে মিনিমাইজেশন হিস্ট্রি আছে, তারপরে এক্সিকিউশন টাইম আছে। এখান থেকে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু জানার আছে। যখন আপনারা রাইটিং পার্ট লিখবেন তখন এই আউটপুটগুলো জানার জন্য আপনারা এই ভিউ টেক্সট থেকে এখান থেকে দেখে নেবেন আপনাদের প্রয়োজন মতো। তো এরপর হচ্ছে আমরা মিডিয়েশন অ্যানালাইসিস করব, মডারেটিং অ্যানালাইসিস এইটুকুই। তো মডারেটিং অ্যানালাইসিসটা কীরকম আমি একটু দরকার আমার পেপারে দেখাই দিই, যেখানে আমি মডারেটিংটা দেখাইছিলাম। তো আমি আমার পেপারে যাই, দেখালে পরে বুঝতে পারবেন যে আমি আউটপুটটা কিভাবে লিখছি। তো পেপারে গেলে পরে বোঝা যাবে, রাইটিং পেপার, দিস ইজ পিডিএফ ফাইল। তো মডারেটিং ইফেক্টটা আমরা দেখাই। এই যে মডারেটিং এফেক্ট, তো আমি বলছিলাম যে আমার হচ্ছে পি ভ্যালুর মান অনেক বেশি আসছিল, যে আমরা একটু আগে যেটা করলাম লার্নিংয়ের সাথে ডেট অফ সেশনের যে মডারেটিং ইফেক্টটা, এটা রিজেক্টেড। তো এখানে শুধুমাত্র অ্যাকসেপ্টেড হয়েছিল শুধু ইউনিকনেসের সাথে ডেট অফ সেশনের।
কারণ এটার পি ভ্যালুর মান ছিল 0.008, অর্থাৎ 0.005 এর থেকে 0.05 এর থেকে একটু ছোট এবং 0.001 থেকে বড়। সুতরাং এটা শুধু মডারেটিং ইফেক্ট করছিল, বাদ বাকি সব। তো এভাবে মডারেটিং অ্যানালাইসিস করতে হয়। এরপরে হচ্ছে আমাদের মিডিয়েটিং অ্যানালাইসিস করতে হবে। আমাদের মডারেশন অ্যানালাইসিস, এই ডায়াগ্রাম কিভাবে ক্রিয়েশন করতে হয়, এস্টিমেট ভ্যালু কিভাবে দেখতে হয়, রিগ্রেশন ওয়েট, তারপরে মডারেশন ইফেক্ট চেক, এগুলো কিন্তু আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা মিডিয়েটিং অ্যানালাইসিসে যাব। তো মিডিয়েটিং অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, এখানে আছে ইন্টারাকশন মডারেশন অ্যানালাইসিস, এটা থাকবে না, এটা তো হচ্ছে ইসের ক্ষেত্রে থাকে, এটা হয়তো টাইপিং মিস্টেক এখানে আসছে। তো মিডিয়েটিং অ্যানালাইসিসের ক্ষেত্রে ডায়াগ্রাম ক্রিয়েশন, তারপর হচ্ছে এস্টিমেট ভ্যালু, রিগ্রেশন হয়, ডাইরেক্ট ইফেক্ট, ইনডাইরেক্ট ইফেক্ট, তারপরে টোটাল ইফেক্ট, এগুলো আমরা এখন দেখব। তো এখন আমরা একটা ফাইল ওপেন করি কিভাবে আর কি মিডিয়েশন অ্যানালাইসিস করতে হয়। তো আমরা একটা নতুন ফাইল, অ্যামোস ফাইল, মিডিয়েশন অ্যামোস ফাইল ওপেন করব। এখন আমরা একটা নাম দিব। সাপোজ আমরা যদি এখানে ধরে নিই যে এলটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ভেরিয়েবল আর ইউটা হচ্ছে ডিপেন্ডেন্স ভেরিয়েবল আর মিডিয়েটিং ভেরিয়েবল হচ্ছে সোশ্যালাইজেশন। আমরা সাপোজ এই তিনটাকে ধরে নিই যে এটা ইন্ডিপেন্ডেন্স, দেন হচ্ছে এটা হচ্ছে মিডিয়েটিং ভেরিয়েবল আর এটা হচ্ছে সোশ্যালাইজেশন। তো আমরা যদি এটা ড্র করি তাহলে আলটিমেটলি দাঁড়াবে হচ্ছে এরকম যে যেহেতু আমার পেপারে কোনো মিডিয়েশন নাই, তো এই জন্য আর কি আমরা এটা সাপোজ ধরে নিব। তো এর জন্য আমাদের আগে ডেটাটা ইনক্লুড করতে হবে। তো আমরা ডেটাটা ইনক্লুড করে নিই, এই SPSS ডেটা ফর ACF, এটা আমরা ক্লিক করে ওপেন করে নিই। দেন হচ্ছে আমরা এই এখান থেকে আর কি ভেরিয়েবলগুলো নিয়ে নিব। সাপোজ আমরা মনে করি যে এই লার্নিং অ্যান্ড এক্সপিরিয়েন্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ভেরিয়েবল, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ভেরিয়েবল, আর এই সোশ্যালাইজেশনটা হচ্ছে মিডিয়েটিং ভেরিয়েবল, আর এই ডেটা বিহেভিয়ার ইন্টেনশনটা হচ্ছে মিডিয়েটিং ডিপেন্ডেন্স ভেরিয়েবল। তো আমরা এটা একটু ভালো করে সাজাই নিই, ভালো করে আর কি, যাতে বোঝার সুবিধার্থে, আর এটা একটু করে নিই। দেন আমরা এই বাসের মাধ্যমে খুব সুন্দরভাবে একটু সাজায় নিব। তো অবশ্যই আমাদের কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যখন মিডিয়েশন অ্যানালাইসিস করব, তো আমাদের মেজারমেন্টের যে আইটেমগুলো থাকবে সেই আইটেমগুলোর করে নিতে হবে, মিন বের করে নিতে হবে। এটা সবসময় খেয়াল রাখবেন যে মিডিয়েশন অ্যানালাইসিসের ক্ষেত্রে মিন বের করে নিতে হয় যদি মেজারমেন্ট আইটেম অনেকগুলো থাকে একটা ভেরিয়েবলের উপর। তো সেই একটা ভেরিয়েবলের উপরে ঠিক এইভাবে আমাদের মিন বের করে নিতে হবে। যেমন লার্নিং অ্যান্ড এক্সপিরিয়েন্সের তো মেজারমেন্ট আইটেম ছিল 4টা, তো এই 4টার মিন বের করে নিয়েছি, এই যে। তো এই তিনটার উপরে আমরা মনে করবো যে এটা ইন্ডিপেন্ডেন্স, এটা হচ্ছে মিডিয়েটিং ভেরিয়েবল আর এটা হচ্ছে ডিপেন্ডেন্স ভেরিয়েবল। তো এটার সাথে ডাইরেক্ট ইনডাইরেক্ট ইফেক্ট কি আছে এটা আমরা চেক করব। এখন আমাদের আর কি করতে হবে, পাথ ডায়াগ্রাম করতে হবে। তো আমরা এখানে একটা পাথ ডায়াগ্রাম করে দিই। তো এটা অলরেডি কমপ্লিট। এরপরে আমরা এখানে এই কলমের মতো এইটা দিয়ে, পেন্সিলের মতো দেখতে, এটা দিয়ে আমরা একটু ভালোভাবে সাজায় নিব। তো এবার আমাদের হচ্ছে একটা মানে প্যারামিটার ইউজ করতে হবে। তো আমরা এখানে একটা প্যারামিটার ইউজ করলাম এবং এখানে একটা আনঅবজার্ভ ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম। তারপরে এটা যেহেতু একটু দূরে আছে, তো এটা আমরা একটু সোজাসুজি করে দিই। এরপর হচ্ছে আমাদের ক্যালকুলেট এস্টিমেট করতে হবে। তো আমরা ক্যালকুলেট এস্টিমেট করলাম, পরে আমাদের এখানে একটা নাম দিতে হবে। তো আমরা এখানে একটা নাম দিয়ে দিই, মিডিয়েশন অ্যানালাইসিস। তো এবার এস্টিমেট হয়ে যাবে। এখানে বলছে অ্যান এরর অকার্ড হুইল অ্যাটেম্পটিং টু ফিট দ্য মডেল। তো এখানে এরকম আসার কারণ হচ্ছে এখানে আমাদের এস্টিমেটেড মিন, তারপর ইন্টারসেপশন, তারপরে যে বুটস্ট্র্যাপে যে আমাদের এখানে এগুলো করে দিতে হবে, ভ্যারিয়াস কনস্ট্যান্ট, তারপর হচ্ছে এগুলো আমাদের টিক চিহ্ন দিয়ে দিতে হবে। আউটপুটে যে আমাদের ডাইরেক্ট ইনডাইরেক্ট ইফেক্ট, স্ট্যান্ডার্ড এস্টিমেশন, এগুলো আমাদের সিলেক্ট করে দিতে হবে। প্যারামিটারটা আরেকটা প্যারামিটার ইউজ করে দেখি, নেম অবজেক্ট ভেরিয়েবল। তো আমাদের প্যারামিটার দুইটা আমরা ইউজ করছি, দেখি এখন কি আসে।
তো প্যারামিটার ইউজ করার পর আমাদের এখানে কিন্তু এই যে সলিউশন মানে আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু একটা ইফেক্ট দেখতে পাচ্ছি যে এই ইফেক্টটা এটা হচ্ছে ডাইরেক্ট ইফেক্ট, অর্থাৎ 0.13, এটা হচ্ছে 0.34 আর এটা হচ্ছে -0.6। তো যদি আপনার মিডিয়েটিং অ্যানালাইসিসের ক্ষেত্রে এই লার্নিংয়ের সাথে তো বিহেভিয়ার ইন্টেনশন আমরা সাপোজ ধরে নিছি এটা হচ্ছে ডাইরেক্ট ইম্প্যাক্ট করতেছে, অর্থাৎ ডাইরেক্ট ইফেক্ট, আর এইটা সোশ্যালাইজেশনটা হচ্ছে মিডিয়েটিং করতেছে এই লার্নিংয়ের সাথে বিহেভিয়ারাল ইন্টেনশনের ক্ষেত্রে মিডিয়েট করতেছে সোশ্যালাইজেশন। তো সোশ্যালাইজেশন যখন মিডিয়েশন করবে তখন মিডিয়েশন করার পরে যদি এইটার মান অর্থাৎ এই ডাইরেক্ট ইফেক্টের মান যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু কোনো ইফেক্ট আসবে না, অর্থাৎ মিডিয়েটিং ইফেক্টটা আসবে না, অবশ্যই পরিবর্তন হতে হবে। তো আমরা দেখি যে আসলে এই সোশ্যালাইজেশন মিডিয়েশনটা যদি আমরা না দিই, এটা যদি আমরা কেটে দিই তাহলে পরে আমাদের ইফেক্টটা কীরকম আসে। তো আমরা প্রথমে এটার সাথে এটা ডিসকানেক্ট করে দেব। এটা ডিসকানেক্ট করে দেওয়ার পরে দেখব যে এটার আসলে ইফেক্টটা কীরকম আসে। তো এটা আমরা কেটে দিই, দেন হচ্ছে আমরা এখানে একটা অবজার্ভ ভেরিয়েবলের নাম দিব, দেন তারপর হচ্ছে নেম নেম করে দিব। তো এবার আমরা দেখি যে এখানে মান কত, এখানে কিন্তু মান 0.11, আর এটা যদি আমরা লিঙ্ক করি, যদি মিডিয়েটিং অ্যানালাইসিসে লিঙ্ক করি সেক্ষেত্রে কিন্তু মান পরিবর্তন হয়ে যাবে। তো আমরা দেখি এখন মান পরিবর্তন করে আমাদের মানে মিডিয়েটিং অ্যানালাইসিস করে আমাদের ডাইরেক্ট ইফেক্ট, ইনডাইরেক্ট ইফেক্ট, টোটাল ইফেক্ট কত সেটা এখন আমরা দেখব। তো এখন আমরা আবার সেই আগের মতন ড্র করে নিব, এটা ড্র করে নিই, দেন হচ্ছে আমরা ক্যালকুলেট এস্টিমেট করব, তারপর হচ্ছে আমাদের মানটা এখানে দেখতে পারবো যে এখানে কিছুটা পরিবর্তন আসছে কিন্তু। তো এটা হচ্ছে মিডিয়েটিং অ্যানালাইসিস। সবসময় মনে রাখবেন যে মিডিয়েটিং অ্যানালাইসিসের ক্ষেত্রে মিনটা বের করে নিতে হয়। যদি ভিউ টেক্সটে ক্লিক করি, ভিউ টেক্সটে ক্লিক করার আগে যদি আমরা প্লাগইনে ক্লিক করি, তারপর হচ্ছে যদি আমরা মডেল ফিট মেজারটা ক্লিক করি তাহলে পরে দেখতে পারবো যে আমাদের আউটপুটটা কীরকম। এই যে এখানে আমাদের আউটপুটটা দেখাচ্ছে সিএফআই, তারপরে আইএসআর, এমআর, আরএমসিএফ, পিকলস, এগুলো সব কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। তো এটা আমাদের দরকার নেই, আমরা ভিউ এস্টিমেটে যাই, আমাদের ডাইরেক্ট ইনডাইরেক্ট টোটাল ইফেক্ট আমরা দেখব। তো এস্টিমেটে যে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের কিন্তু এই যে আউটপুট দেখাচ্ছে যে পি ভ্যালুর মান এই যে এইটা। সোশ্যালাইজেশনের সাথে বিহেভিয়ারাল ইন্টেনশনের একটা আছে, ইফেক্ট আছে, এটা কিন্তু পি ভ্যালুর মান যেহেতু অনেক কম, এটা 3 স্টার মানে বুঝতে হবে যে এটার মান হচ্ছে কিন্তু 0.001। সো এইটা কিন্তু অ্যাকসেপ্টেড হবে, অর্থাৎ মিডিয়েটিং ইফেক্ট হবে। এরপরে হচ্ছে আমাদের এখানে এস্টিমেট দেখাই দিছে এই যে, অর্থাৎ সোশ্যালাইজেশনের সাথে বিহেভিয়ারাল ইন্টেনশনের যে একটা ইফেক্ট সেটার কিন্তু দেখা যাচ্ছে এখানে এস্টিমেটের মান হচ্ছে অনেক বেশি, যেমন 0.391, কিন্তু এইগুলোর যেহেতু ইফেক্ট আসে না এই জন্য মান এস্টিমেটের মান কিন্তু কম। এই যে এখানেই দেখা যাবে যে 0.061, এগুলোর মান কম যেহেতু পি ভ্যালুর মান বেশি, আর এইগুলোর মান যেহেতু অনেক বেশি পি ভ্যালুর মানটা অনেক কম। তো আমরা এখন মডেল ফিটটা দেখব। মডেল ফিটে যে আমরা দেখলে পরে বুঝতে পারবো যে সিএফআই, টিএলআই, আইএফআই এর মান কীরকম, তারপর আরএমসি এর মান কীরকম। তারপর হচ্ছে আমরা এখন এই মডিফিকেশন ইন্ডিসেসে ক্লিক করব। ক্লিক করার পরে এই বুটস্ট্র্যাপ কনফিডেন্সে ক্লিক করব। বুটস্ট্র্যাপ কনফিডেন্সে ক্লিক করার পরে যে বায়াস কারেক্টেড পার্সেন্টাইল মেথডে ক্লিক করব। ক্লিক করলে আমাদের হচ্ছে যে লোয়ার বাউন্স, তারপরে আপার বাউন্স, টোটাল সিগনিফিকেন্সটা আমরা খেয়াল করতে পারবো। তো এখানে টোটাল সিগনিফিকেন্সটাও আমাদের এখানে দেখা যাচ্ছে, এই যে লোয়ার, তারপরে আপার, তারপরে পি ভ্যালুর মান এখানে কিন্তু দেখা যাচ্ছে এই যে। তো আপনারা বুঝতে পারছেন এখানে কি করতে হবে, আমাদের 3টা মান এখান থেকে যাবে, এটা হচ্ছে ডাইরেক্ট, ইনডাইরেক্ট, আর একটা হচ্ছে এই টোটাল ইফেক্ট, এটা আমাদের রাইটিং পেপারে লিখতে হবে। তো আমরা এখন এস্টিমেটে আবার ক্লিক করব। ক্লিক করার পরে ম্যাট্রিক্সে ক্লিক করব, তারপরে আমাদের ডাইরেক্ট ইফেক্ট, ইনডাইরেক্ট ইফেক্ট আর টোটাল ইফেক্ট আমরা চেক করতে পারবো। তো এই জন্য আমরা স্ট্যান্ডার্ডাইজ টোটাল ইফেক্টে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এটা দেখাবে, তারপরে ডাইরেক্ট ইফেক্ট কত এটাও আমরা দেখতে পারবো। যেমন সোশ্যালাইজেশনের সাথে বিহেভিয়ারের যে একটা ইন্টারাকশন হয়েছে সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 0.000, তারপরে হচ্ছে ইনডাইরেক্ট ইফেক্ট কত এখানে দেখতে পাচ্ছি, তারপরে হচ্ছে টোটাল ইফেক্ট কত এটাও দেখতে পাচ্ছি, তারপরে স্ট্যান্ডার্ড ইনডাইরেক্ট ইফেক্টও দেখতে পাচ্ছি। তো এখানে এসে আমাদের ম্যাট্রিক্সে যাই, আমাদের এখান থেকে যে রাইটিং সাইডে যেটা লাগবে, যে আউটপুটটা লাগবে এই মিডিয়েটিং ইফেক্টের যে আউটপুট, সেটা আমরা এখান থেকে দেখে নিয়ে তারপরে ওখানে আমরা লিখতে পারবো। তো এটাই ছিল হচ্ছে আমাদের মিডিয়েশন অ্যানালাইসিস।
আর সবসময় মনে রাখবেন যে মিডিয়েশন অ্যানালাইসিসের ক্ষেত্রে কখন সিগনিফিক্যান্ট হয় কখন সিগনিফিক্যান্ট হয় না, নট সিগনিফিক্যান্ট হয়, সেটা আমাদের একটু দেখার বিষয় আছে। তো অ্যানালাইসিসের পার্ট এ পর্যন্তই। আমি যতটুকু দেখানোর চেষ্টা করছি, আমার দেখানোর মাঝে হয়তো ভুল হতে পারে, সেটা আমার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা ভালো থাকবেন। আর যদি কোনো ইনফরমেশন আপনারা আমার ভুল ধরে দিতে পারেন, তাহলে পরে আমি অনেক খুশি হব। যদি আমার আরও শেখার প্রয়োজন, মানে আমি আরও শিখতে আগ্রহী, আর আপনারা যদি আমি যতটুকু জানি এর মধ্যে থেকে যদি আরও শিখতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।